একজনের মতো জয়েন হয়ে গিয়েছেন এবং আমাদের সাথে আমাদের স্যারও চলে আসছে। আহ প্রথমে আমাদের সংগঠন সম্পর্কে একটু বলে নিই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ একদম শুরু থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিলেটেড যে ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে কাজ করতেছে, এবং আমরা অনেকদিন ধরেই বিভিন্ন সেশন বা সেমিনারের আয়োজন, ওয়ার্কশপের আয়োজন করে আসছি। আহ তার ধারাবাহিকতায় আমরা এই এসপিএসসি সেশনের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলাম, এবং সেই জন্য আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের লেকচারার জনাব শাফায়েত হোসেন স্যারকে আমরা অ্যাপ্রোচ করি, এবং স্যার আমাদেরকে সময় দিতে রাজি হয়। আমরা যারা স্যারের সরাসরি স্টুডেন্ট, আমরা জানি স্যার কি পরিমাণ ব্যস্ত দিন কাটায়। এর মধ্যেও স্যার যে 3 দিন আমাদেরকে সময় দিবেন, তার জন্য স্যারের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। আহ এবং স্যার আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন। আমি স্যারকে এখন রিকোয়েস্ট করবো আজকে সেশনটি শুরু করার জন্য। আহ, আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা। জি স্যার, শুনে যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ তালহা, থ্যাংক ইউ সৌরভ, এবং থ্যাংক ইউ আপনাদের সকলকে যারা আপনারা আজকে এত রাতে জয়েন করেছেন। আহ, আশা করি খুব সুন্দর একটা সেশন যাবে। এবং আমি এট ফার্স্ট আই উড লাইক টু রিয়েলি থ্যাংক বিশেষ করে কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছে। এবং ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই 3 দিনে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে ততটুকু আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করতে। তো আমার নেটওয়ার্কের সুবিধার্থে আমি আমার ক্যামেরাটা অফ রাখবো এবং আমি আমার সেশনটা শুরু করতে যাচ্ছি। তার পূর্বে একটু বলে রাখি, আমরা আজকের এই সেশনটা ধরা হয়েছিল যদিও 1 ঘন্টা, হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট মিনিট যেতেও পারে। এবং আমি এটা 2টা পার্টে বিভক্ত করেছি। প্রথমত আমরা একটু শুরুর দিকে কিছু স্লাইড দেখব, একটু বেসিক আলোচনা করব। দেন আফটার আমরা আহ, আমাদের যে এসপিএসএস সফটওয়্যার সেটাতে চলে যাবো। যেহেতু এখানে ম্যাক্সিমামই স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের না, সো আমরা একটু স্ট্যাটিস্টিক্স নিয়েও আলোচনা করব, কারণ বেসিক স্ট্যাটিস্টিক্স ছাড়া আমরা এই সফটওয়্যারটা কতটুকু ইউজ করতে পারবো সেটা নিয়ে একটু আমাদের সন্দেহ আছে। দ্যাটস ওয়াই আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। ভাই। আচ্ছা। তো আজকে আমরা এই যে 3 দিনের সেশনের যে ডে ওয়ান এসপিএসএস এর এই টপিক গুলা নিয়ে আলোচনা করব। বাট তার পূর্বে আমরা একটু শুরু করি এসপিএসএস নিয়ে। ফাইন, সবার খুব আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে এসপিএসএস কোর্সটা নিয়ে, আহ, এবং মোটামুটি খুব ভালো রেজিস্ট্রেশন আসছে। সো শুরুতে আমরা শুরু করব যে এসপিএসএস সফটওয়্যারটা কি, এটা সাহায্যে কি করা হয়, এবং এটা আমাদের রিসার্চ বলেন, আমাদের ইউনিভার্সিটি পরবর্তী লাইফে কি কাজে আসতে পারে, বা ডুরিং ইউনিভার্সিটিতে কি কাজে আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। সো at first, what is SPSS? SPSS actually stand for Statistical Package for Social Sciences. That means statistics এর S, প্যাকেজ এর P, and social এর S, and science এর S. তো এই 4টা অ্যালফাবেট নিয়েই এই SPSS গঠিত। SPSS সফটওয়্যারটা নিয়ে যদি একটু বলি, এটা সাধারণত ফার্স্ট ম্যানুফ্যাকচার করেন নরম্যান H. Nye এবং তার যে টিম ডেলেজ পেন্ট এবং তার আরেকজন টিমমেট হাদলাই হাল, এরা 3জনে মিলে 1968-এ প্রথম এই আমাদের এসপিএসএস সফটওয়্যারটা তারা আবিষ্কার করে এবং লঞ্চ করে ফার্স্ট ভার্সন। টিল নাও আমাদের এইটা মোটামুটি 2025 সাল পর্যন্ত তার 31তম ভার্সন চলে আসছে। এবং যে মাদার কোম্পানি সেটা হলো আইবিএম। আমরা জানি আইবিএম হলো স্বনামধন্য সফটওয়্যার প্রস্তুতকারক সংস্থা, যাদের হাতে অসংখ্য ওয়েল নোন এবং ওয়েল রিনাউন্ড সফটওয়্যার তৈরি হয়েছে। এবং আমরা যদি একটু বলি যে নাও এডেজ এই এসপিএসএস যার পূর্ণরূপ হলো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স,
এটাকে আরেক নামেও ডাকা হয়, সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সলিউশনস, তার ব্যবহারের উপর ভিত্তি করে। এটা হলো এসপিএসএস এর লোগো, লেটেস্ট লোগো, এবং দিজ আর দা টু মেইন উইন্ডোজ। আমরা আলোচনা করব যখন আসবো। তো একটু যদি বলি যে SPSS is a statistical software suite and developed by IBM for data management, at the same time advanced analytics, multivariate analysis, business intelligence and criminal investigation এই ধরনের ডাটা অ্যানালাইসিস করার জন্য মেইনলি SPSS ব্যবহার করা হয়। এটা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রোভাইড করে অ্যাক্সেসিবল টুলস ফর হ্যান্ডলিং এন্ড ইন্টারপ্রেটিং ডাটা। Moreover, it is also used by market researchers, health researchers, survey companies, গভর্নমেন্ট এন্ড এডুকেশন রিসার্চার থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন, তারা তাদের যে বিগ ডাটা বলেন বা বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস এর সুবিধা নিতে SPSS ব্যবহার করে থাকে। SPSS এর যে এক্সটেনশন সেটা নিয়ে একটু বলি। আমরা জানি প্রতিটা সফটওয়্যারে তার নিজস্ব একটা এক্সটেনশন থাকে, যেমন এক্সেল এর ক্ষেত্রে আমরা ডট এক্সেল এক্স অথবা ডট এক্সেল এসএস এরকম আমাদের কিছু এক্সটেনশন থাকে, যেটা ইন্ডিকেট করে যে এই ফাইলটা পার্টিকুলারলি এই সফটওয়্যার থেকে বিলং করে। তো আমাদের SPSS এর যে এক্সটেনশন থাকবে সেটা হলো ডট বিটিএ। আমরা একটু মাথায় রাখবো, আমরা যখন সফটওয়্যারটা নিয়ে ডিল করব তখন আমরা এই এক্সটেনশনটা প্রয়োজন পড়বে। একটু পরের স্লাইডে যাই, অ্যাপ্লিকেশন এন্ড ইউজেস অফ SPSS। আমরা কোথায় কোথায় এটা অ্যাপ্লাই করি, যদিও অ্যাপ্লিকেশন ওয়ার্ডটা একটা ব্রড সেন্স হওয়ার কথা, আমরা এখানে যে অ্যাপ্লিকেশন বুঝাচ্ছি অ্যাকচুয়ালি আমরা ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা ইউজ করে থাকি, যখন কোনো ডাটা থেকে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করি অথবা ডাটা অ্যানালাইসিস এর মধ্যে কোরিলেশন, রিগ্রেশন, হাইপোথেসিস টেস্টিং, এই বিষয়গুলো আমরা এইটার সাহায্যে SPSS এর সাহায্যে ইজিলি ডাটা ভিজুয়ালাইজেশন দেখাতে পারি। আমরা যারা এক্সেল এর সাথে পরিচিত আছি, আমরা জানি যে এক্সেল এর সাহায্যে কি কি করা যায়, মোটামুটি আমরা সবাই জানি, এই বেসিক টুকু আমাদের আছে। সো এই এক্সেল যারা জানেন মনে করবেন তার জন্য SPSS টা খুবই ইজি। মাথায় রাখবেন এক্সেল এর ওয়ান অফ দা মানে আপডেটেড ভার্সন সেটা হলো SPSS, যেখানে এক্সেল তো আমরা মাল্টিটাস্কিং করে থাকি আমাদের, বাট এখানে শুধু দিস ইজ ডেভেলপড ফর দ্য পারপাস অফ অ্যানালাইজিং। আপনারা যখন ইন্টারফেসটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে আমি যখন আলোচনা করবো আপনারা খুব সহজেই এক্সেল এর সাথে SPSS এর ইন্টারফেসটাকে মিলিয়ে ফেলতে পারবেন। এছাড়া হাইপোথিসিস টেস্টিং, সার্ভে, হেলথ অ্যান্ড সোশ্যাল সায়েন্স রিসার্চেও, এছাড়াও বিজনেস মার্কেট রিসার্চেও, একাডেমিক রিসার্চ, প্রেডিক্টিভ মডেলিং এর ক্ষেত্রেও আমাদের এই SPSS কে আমরা অ্যাপ্লাই করে থাকি। এছাড়া যে সকল সেক্টরে এটা ইউজ করা হয় সেটা হলো এডুকেশন, হেলথ, বিজনেস, ব্যাংকিং এ সাধারণত রিস্ক এবং ফরকাস্টিং করার জন্য, তারপরে গভর্নমেন্ট ও পলিসি মেকিং এর ক্ষেত্রে এটা ইউজ করে। সোশ্যাল সায়েন্সে যেহেতু এটা মেইনলি সোশ্যাল সায়েন্সের জন্যই ডেভেলপ করা, সো বিহেভিয়ারাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে যে ধরনের রিসার্চ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই SPSS ব্যবহার করে থাকি। মার্কেটিং, এনজিওস, এইচআর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এমন কোন সেক্টর নাই যেখানে এই SPSS কারেন্টলি ব্যবহার করা হচ্ছে না, কারণ দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার। এট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হবে ইট ইজ ইজি টু নেভিগেট এবং ইজি টু ইউজ। আপনারা নিজেও দেখতে পারবেন যখন আমরা হ্যান্ড টু হ্যান্ড আমরা এটা নিয়ে ডিল করব কিছুক্ষণ পরেই। পরের স্লাইডে একটু যাই। একটু অ্যাডভান্টেজ তো আছেই, তার সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল অ্যাডভান্টেজেস এর মধ্যে যদি বলি, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং যারা আপনারা বিগিনার আছেন বিশেষ করে তাদের জন্য খুবই মানে হেল্পফুল হতে যাচ্ছে এই সফটওয়্যারটা। এবং ফাস্ট প্রসেসিং অফ লার্জ ডাটা সেট। একটা কথা বলে রাখি, সেটা হলো আমরা যারা এখন মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বলি, আমরা জানি, নিজেরাও ঘাটাঘাটি করি, আমরা জানি যে পাইথন আছে, আর আমাদের স্ট্যাটিস্টিক্যাল আরেকটা সফটওয়্যার আছে আর, যেটার আরেকটা ভার্সন আমরা আর স্টুডিও বলে থাকি। সো দিস আর দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যতটা ফাস্ট হয়, SPSS কিন্তু তার কাছাকাছি খুবই ফাস্ট, কারণ এর মধ্যে বিল্ট ইন সকল অ্যানালাইসিস এর অ্যালগরিদম সেট করা আছে, সকল প্যাকেজ ইনস্টল করা আছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন আর এ কোনো কাজ করি বা কোনো একটা অ্যালগরিদম, বিশেষ করে পাইথনে কাজ করি, আমাদের পাইথনে বিল্ট ইন অনেক কিছু থাকে না। সাপোজ আমি পার্টিকুলার কোন একটা প্রেডিক্টিভ টেকনিক নিয়ে আমি কাজ করব, সেখানে আমরা আলাদাভাবে ওই পার্টিকুলার টেকনিকের জন্য একটা প্যাকেজ ইনস্টল করে নিতে হয়। এখানে আমাদের আলাদাভাবে তেমন ইনস্টলেশনের প্রয়োজন নাই, সবকিছু এটার মধ্যে দেওয়া আছে। এর বাইরেও আমরা এখানে খুব ইজিলি গ্রাফ তৈরি করতে পারবো, ডাটা এন্ট্রি খুব সহজ, ক্লিনিং করা সহজ, ম্যানেজ করা সহজ,
এবং এটা খুবই অ্যাকুরেট এবং রিলায়েবল রেজাল্ট প্রডিউস করে। ওয়াইডলি, যেটা আগেও বলেছি, ওয়াইডলি অ্যাকসেপ্টেড ইন একাডেমিক অ্যান্ড প্রফেশনাল রিসার্চ, এবং এইটা আমাদেরকে খুব সহজে আউটপুট সেভ করতে হেল্প করে। এবং তার পাশাপাশি যেটা আমি শুরুতেও বলেছি যে ইট ক্যান ইন্টিগ্রেট উইথ আদার সফটওয়্যার লাইক এক্সেল, আর অ্যান্ড পাইথন। কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেটা নিয়ে যদি একটু বলি। ফার্স্ট অফ অল, এক্সপেন্সিভ সফটওয়্যার উইথ হায়ার লাইসেন্সিং কস্ট। আসলে এক্সপেসিভ সফটওয়্যারটা কিন্তু ফ্রি না। আপনি যদিও হ্যাঁ ওয়েব ভার্সনে গিয়ে ফ্রি ইউজ করতে পারেন রেজিস্ট্রেশনের মাধ্যমে, বাট সবগুলো ফিচার আপনি ইউজ করতে পারবেন না। সেটার জন্য আমরা যেটা করি, আমরা সাধারণত এটার ক্র্যাক ভার্সনটা ইউজ করে থাকি। স্টিল নাও আমি ব্যক্তিগতভাবে 26 ভার্সন ইউজ করতেছি। আপনাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি এটা প্রোভাইড করে দিব আমাদের স্টুডেন্ট যারা আছে, তালা এবং সৌরভের থ্রুতে। এছাড়াও আমরা এখানে কিছু লিমিটেশন ফেস করি, যে আমরা জানি যে আর এবং পাইথন, দিজ আর দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। এখানে যে ফ্লেক্সিবিলিটিটা থাকবে কাস্টমাইজ করা এবং আমাদের রেজাল্টের অ্যাকুরেসি, সেক্ষেত্রে কিন্তু এটা একটু লিমিটেড। পাশাপাশি আমরা যদি বলি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে যেভাবে কাস্টমাইজ করতে পারি, এখানে একটু কাস্টমাইজেশন করাটা একটু টাফ। বাট তেমন মানে এগুলো জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে কিছু ডিসঅ্যাডভান্টেজেস হয়তো আছে। বাট যদি বিগিনারের কথা বলেন, আমাদের দেশে যে আমরা যে মার্কেট অ্যানালাইসিস করব বা আমাদের যে বেসিক অ্যানালাইসিস, সেটার জন্য এর চেয়ে ভালো সফটওয়্যার নেই। এছাড়াও এখানে মাথায় রাখতে হবে, এটা কিন্তু দুইভাবে কাজ করে। একটা হলো ইউজার মেনু, আমি টুল বক্স এক্সেলে যেরকম টুল বক্স ধরে ধরে কাজ করি, আবার এক্সেলে কিন্তু আমরা কমান্ড দিই, আমরা কমান্ড দিয়ে দিয়েও কিন্তু কাজ করি। এখানে কিন্তু সেই কমান্ডটাকে বলতেছে সিনট্যাক্স। আমরা দেখবো সিনট্যাক্স। তো সিনট্যাক্স একটু ভিন্ন, নর্মাল আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মতো হয় না। তো এটা একটু মনে রাখাটা টাফ, তাই আমরা সিনট্যাক্স নিয়ে একটু ঝামেলায় পড়তে পারি। আপডেটস এন্ড এক্সটেনশনস, এটা একটু রেস্ট্রিক্টেড থাকে, কারণ প্রতিবারই তারা নতুন কিছুদিন পর পর এটার আপডেট আনে। সেক্ষেত্রে একটু প্রবলেম হয় অনেকের। ওকে, একটু যদি বলি, আমি যেটা বলছিলাম যে অন্যান্য সফটওয়্যারের সাথে তুলনা করে এটার অ্যাডভান্টেজটা কোথায়। আমি যদি এক্সেলের সাথে তুলনা করি, বিশেষ করে ইউজের ক্ষেত্রে, এবং মোর স্ট্যাটিস্টিক্যাল টুলস বিল্ট ইন। এক্সেলে আমাদের হয়তো একটা পার্ট আছে, আমরা এক্সেলও সেম কাজগুলো করতে পারি, বাট সবগুলো না। এখানে সবগুলো মোটামুটি অনেক স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ আমরা এখানে পেয়ে যাব ফ্রিলি, যেটা এক্সেলে নাই। বিশেষ করে স্টার্টা আর একটা সফটওয়্যার, আপনারা জেনে থাকবেন ইনশাল্লাহ, কখনো যদি সুযোগ হয় সেটা নিয়ে আলোচনা করব। এখানে এই গ্রাফিক্যাল ইউজারের যে ইন্টারফেসটা আছে, এটা কিন্তু খুব ইজি স্টার্টা থেকে। আর আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে কোডিং এর দরকার পড়ে, এখানে আমাদের কোডিং এর প্রয়োজন নাই, আমরা মেনু ধরে ধরেই কাজ করব। বিশেষ করে ডাটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে এটা এক্সেল থেকে ভালো রেজাল্ট দেয়, স্টার্টা থেকেও ভালো রেজাল্ট দেয়, খুব সহজে ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। এবং এখানে নো সিনট্যাক্স নিডেড ফর ডাটা ম্যানেজমেন্ট। সেম এই পাশে যে জিনিসটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে এখানে কোনো কোডের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এই হলো, আরো কিছু অ্যাডভান্টেজেস আছে, বাট বিগিনার লেভেলে এসপিএসএস বেস্ট। এক কথা, আমরা একটু সামনের দিকে যাই। যেটা আমি বলতেছিলাম যে এসপিএসএস সফটওয়্যারটা ওপেন করার আগে আমরা একটু ওপেন করব, এখনই ওপেন করব, তার পূর্বে আমরা একটু স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্সটা জানবো। যেহেতু আমরা এখানে অনেকেই স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের না, সেই জন্য আমাদের এই একটু কিছু জিনিস আইডিয়া রাখতে হবে, কারণ এসপিএসএস সেটা প্রয়োজন পড়বে। তো আমি একটু এসপিএসএস সফটওয়্যারটা একটু ওপেন করি, আমার এখানে ইনস্টল আছে, আমি একটু ক্লিক করি। একটু সময় নিবে ওপেন হতে, অনেক বড় সফটওয়্যার। এটা পিসির ক্যাপাসিটির উপরেও নির্ভর করে যে কত দ্রুত সেটা লঞ্চ হবে। চলে আসবে। আমরা একটু এই বিষয় নিয়ে, অন্য বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে যেটা বলছিলাম, যে আমাদের অনেকে এখানে স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের না, তো তাদের ক্ষেত্রে কিছু জিনিস, জাস্ট খুবই সিম্পল জিনিস আমরা আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলেই আপনাদের মাথা আশা করি খুব ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা খুব ইজিলি এসপিএসএস যখন কাজ করব, এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবো। এর ফাঁকে আমি একটু মডিউলটা নিয়ে একটু আলোচনা করি। আজকে আমরা যে জিনিসগুলো একটু দেখবো এসপিএসএস এ, সেটা হলো, ওকে ফাইন, এটা ওপেন হচ্ছে, দেখতেছেন, এটা হলো আইবিএম
SPSS স্ট্যাটিস্টিক্স এর জন্য এটা ভার্সন 26। হ্যাঁ, আমার কাছে যেটা আছে এটা হলো ভার্সন 26 এবং ক্র্যাক ভার্সন। যদিও এটা প্রমোট করা উচিত না, আমার নামে মামলাও হতে পারে। ক্র্যাক ভার্সন কখনোই প্রমোট করা উচিত না। ওকে ফাইন, আমাদের SPSS সফটওয়্যারটা ওপেন হয়ে গিয়েছে। আমরা যদি একটু দেখি, এখানে একটা পপ আপ উইন্ডো এসেছে, আমরা এটা একটু কেটে দিব, আমাদের এটা প্রয়োজন নাই। ওকে, দিস ইজ আওয়ার SPSS সফটওয়্যার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেটা করব, আমি পাশাপাশি একটু এক্সেলটাকে ওপেন করতে চাই। একটা এক্সেল ফাইল ওপেন করতে চাই, কম্পেয়ার করতে আমাদের সুবিধা হবে যে এক্সেলের সাথে এটার অ্যাকচুয়ালি তফাৎটা কোথায় এবং সিমিলারিটিটা কোথায়। ওকে, দিস ইজ আওয়ার এক্সেল। এখানে যেমন বিভিন্ন ধরনের টুল বার আছে, আমরা এই টুল বারের সাথে সাহায্যে বিভিন্ন কাজ করে থাকি। ডাটা আছে এখানে, এই যে ডাটা অ্যানালাইসিস করতে পারবো আমরা এখানে। আমাদের অনেক ধরনের মানে ম্যানেজমেন্ট টুল এখানে আছে। এবং এখানে দিস ইজ আওয়ার স্প্রেডশিট, যেখানে আমরা ডাটা পুট করি এক্সেলে। এবং এই হলো আমাদের SPSS, যেখানে সেম কিছু আমাদের টুলস আছে যে এক একটার ব্যবহার আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। দিস ইজ দ্য স্প্রেডশিট, যেখানে আমরা ডাটা পুট করব। ঠিক আছে, এক্সেলের ক্ষেত্রে যেটা আমরা করি, আমরা শুরুতেই ভেরিয়েবল নাম দেই, সাপোজ ধরেন ইনকাম, তারপরে প্রতিটা পার্টিসিপেন্ট ইনকাম নিচে নিচে দিয়ে যায়, কারণ আমাদের আলাদা কোনো সুযোগ নাই। SPSS এ কিন্তু আমাদের জন্য, আমাদের কাজের সুবিধার্থে এখানে দুইটা উইন্ডো আছে, একটা হলো ডাটা ভিউ আর একটা হলো ভেরিয়েবল ভিউ। এই যে আপনারা যদি মাউসের কার্সরের দিকে একটু তাকান, তাহলে দেখেন আমি যখন ডাটা ভিউতে ক্লিক করব তখন ডাটা ভিউ স্প্রেডশিট আসতেছে, আর যখন ভেরিয়েবল ভিউতে ক্লিক করব তখন আমাদের আরেকটা স্প্রেডশিট আসতেছে, যেখানে ভেরিয়েবল ইনফরমেশন আমরা দিব। তাহলে দুটো জিনিস কি ইন্ডিকেট করতেছে একটু বলি। আমি এখানে একটা ভেরিয়েবল নাম দিব, সাপোজ ধরেন আইডি, একটা ভেরিয়েবল আমি এখানে পুট করলাম, সাথে সাথে দেখেন কি হচ্ছে, এই তো আইডি নামক একটা ভেরিয়েবল এখানে তৈরি হয়েছে। তার সাথে দিজ আর দ্য প্রপার্টিজ, আমরা এগুলা প্রতিটা জিনিস হ্যান্ডেল করবো, যে এগুলা দিজ আর দ্য প্রপার্টিজ, কোনটার ক্ষেত্রে কি প্রপার্টি হবে, কি কি চেঞ্জেস আনতে হবে এই লাইনটাতে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। বাট আমরা আপাতত একটা ভেরিয়েবল তৈরি করেছি, নাম হলো আইডি। এবার আমরা একটু দেখি, ডাটা ভিউতে ক্লিক করে দেখি, দেখেন এখানে আইডি ভেরিয়েবলটা তৈরি হয়েছে। এবার আমরা আইডি 1 2 হ্যাঁ আমরা পুট করতে পারবো। তো এটা হলো আমাদের সেইটা, যে এখানে ভেরিয়েবল নামটা তৈরি করতে হবে, আমাদের ডাটাটাকে শো করবে এখানে। ঠিক আছে, সো দিস ইজ কোয়াইট সিমিলার টু এক্সেল, বাট এখানে ভেরিয়েবলটাকে আমরা আলাদাভাবে ডিফাইন করব। আর প্রতিটা জিনিসেরই আমরা এখানে ব্যবহার, কোনটার কি কাজ, খুব বেশি কিছু নাই। আমাদের মেইনলি কাজ হবে এই অ্যানালাইজ পার্টটাতে, এবং এই তিনটা টুল আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। বাকিগুলো তেমন প্রয়োজন পড়বে না, আমরা একটু পরেই আসতেছি। যেহেতু আমি এখানে একটা ভেরিয়েবল আইডি তৈরি করেছি, সো আমাকে ফার্দার যেতে হলে একটু বেসিক স্ট্যাটিস্টিক্স জানতে হবে। সেই জন্য আমরা যেটা করব, আমরা আমাদের স্লাইডে ব্যাক করি, একটু বেসিক স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু আলোচনা করব। আমরা যারা স্ট্যাটিস্টিক্স এর মানুষ আছি, আমরা স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞাটা জানি। আমি খুব বেশি পেঁচাবো না, খুব বেশি জটিল করব না। আপনারা যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের জন্য জাস্ট স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞাটা নিয়ে ডিল করব। আসলে স্ট্যাটিস্টিক্স হলো ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ। আমাদের দেশে হয়তো পরিসংখ্যানটাকে আমরা যেভাবে চিনি, কিন্তু অ্যাকচুয়ালি পরিসংখ্যান মানে কিন্তু ট্যালি না, মানে মিন মিডিয়ান মোড না। এটা বহির্বিশ্বে এটা বিভিন্ন নাম আছে, ডাটা সায়েন্স বলে। প্লাস যেহেতু এটা ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ, তার মানে এখানে অবশ্যই ম্যাথমেটিক্স রিলেটেড সামথিং আছে, কিছু একটা তো আছে। হ্যাঁ, সো সিম্পলি যদি বলি, স্ট্যাটিস্টিক্স এর কাজ হলো মানে গবেষণায় হেল্প করা। আমি যদি আপনাদের জন্য বলি, তো গবেষণার ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন পড়ে, গবেষণা মানে কোন একটা তথ্য উপাত্ত নিয়ে সেটাকে পর্যালোচনা করে, সেটাকে অ্যানালাইসিস করে, সেখান থেকে একটা অর্থবহ অথবা একটা একটা আমাদের ডিসিশন নেওয়া। সো যে কথা সেই কাজ, সেটাই হলো স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশনটার দিকে যদি তাকান, চারটা শব্দ মাথায় রাখবেন। স্ট্যাটিস্টিক্স চারটা ওয়ার্ড নিয়ে তৈরি। স্ট্যাটিস্টিক্স আমরা যদি বলি, এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স, এটা হলো বিজ্ঞান। এই চারটা ওয়ার্ড দেখেন, কালেক্টিং, অর্গানাইজিং, অ্যানালাইজিং and interpreting. These are the four words: collecting, organizing, analyzing and interpreting
ডাটা টু মেক অ্যান ইনফর্ম ডিসিশন। এখন কালেক্টিং মানে কি? কালেকশন বোঝাচ্ছে কোনো কিছু কালেক্ট করা। অর্গানাইজ মানে সাজানো বোঝাচ্ছে। অ্যানালাইজ মানে সেটাকে পরীক্ষা নিরীক্ষা কিছু সামথিং বোঝাচ্ছে। ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করা কিছু একটা বোঝাচ্ছে। আমি আস্তে আস্তে আগাচ্ছি। ধরেন আপনি কোন একটা গবেষণা করতে চান, তো গবেষণার প্রথম শর্ত হলো আপনাকে তথ্য কালেক্ট করতে হবে। তো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য স্টেপ কালেক্টিং। এখন তথ্য কালেক্ট করার পর আপনাকে কি করতে হবে? সেই তথ্য উপাত্তগুলোকে সাজাতে হবে, আপনার অ্যানালাইসিসের জন্য প্রস্তুত করতে হবে, হুইচ ইজ কল অর্গানাইজিং। অর্গানাইজ যখন একবার হয়ে যাবে, তারপর আমাদেরকে কি করতে হবে? সেটা থেকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে একটা ফলাফল পাবো। সেই ফলাফল থেকে আমাদেরকে একটা কমেন্ট করতে হবে, হুইচ ইজ কল ইন্টারপ্রেট। এবং এই ইন্টারপ্রেট মানে এই কমেন্টের পরে এই ফলাফলের উপর ভিত্তি করে আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে। সেই ডিসিশনটাই আমরা এই 4টা স্টেপ ফলো করার পর ফাইনালি নিব। সিম্পল একটা এক্সাম্পল, আমাদের সামনে একটা চিত্র দেখা যাচ্ছে যে ধরেন আমি একটা কমিউনিটির ইনকাম সম্পর্কে জানতে চাচ্ছি। একটা কমিউনিটি, একটা ধরেন সোসাইটি, তাদের ইয়ারলি ইনকাম আমরা একটু জানবো। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম স্টেপ হলো সেই কমিউনিটি থেকে তথ্য কালেক্ট করা। তো কালেক্টিং ডাটা, দ্যাট মিনস গ্যাদারিং র ইনফরমেশন। এবং কনফিডেন্সিয়াল ইনকাম সার্ভে, আমরা কেউ জানবে না যে কার ইনকাম, অন্যজন আরেকজন এটা জানবে না, কনফিডেন্সিয়ালি তাদের তথ্য কালেক্ট করলাম। এরপরে এটাকে অর্গানাইজ করেছি। অর্গানাইজ কি? আমরা যখন তথ্যগুলো পেয়েছি, প্রতিটা মানুষের কিন্তু আলাদা আলাদা পেয়েছি। সো এটাকে আলাদা আলাদা অ্যানালাইসিস করা আমাদের জন্য টাফ। তাই আমরা কি করেছি? আমরা 9-10-এ অঙ্ক করে আসছি গণিত বইয়ে, যে পরিসংখ্যান একটা চ্যাপ্টার থাকতো, যেটার বদলতে আমরা পাশ করে আসতাম। সেখানে আমরা গড়, মধ্যক, প্রচুরক বের করেছি। তো সেখানে আমরা শ্রেণী ব্যক্তি বের করেছি যে হ্যাঁ, এটাকে ক্যাটাগরি করলাম যে কারো ইনকাম 30,000-এর নিচে, কারো 30 থেকে 60,000, কারো 60 থেকে 90,000, কারো 90,000-এর বেশি। তো এই যে আমি এলোমেলো তথ্যগুলো ছিল, সেটাকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসছি। দিস ইজ কল অর্গানাইজ। তাহলে এখানে দেখা যাচ্ছে কারো ইনকাম আন্ডার $30,000, কারো 30,000 থেকে $60,000, কারো 60,000 থেকে $90,000, কারো 90,000-এর বেশি। তো আমি এটাকে সাজালাম টেবুলেট ফর্মে। ওকে, পরের স্টেপ হলো এবার এটা থেকে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস কি? অ্যানালাইজিং বলতে বোঝাচ্ছে যে এই যে আমরা যে গড়, মধ্যক, প্রচুরক বের করি, এই বিষয়গুলো। হ্যাঁ, এখানে একটা অ্যানালাইসিস হলো আমরা এখানে মিন বের করলাম। মিন কিভাবে বের করে? অত্র এলাকার ওই কমিউনিটি যতজন তথ্য দিয়েছে তাদের টোটাল ইনকাম আমরা যোগ করব, তারপরে যতজন তথ্য দিয়েছে তাদের ভাগ করলে আমরা অ্যাভারেজ ইনকামটা পেয়ে যাব। আমাদের অ্যাভারেজ ইনকাম 52,000 দেখাচ্ছে। সো মিডিয়াম ইনকাম দুইটা গড় আমরা একটু আলোচনা করব সামনের দিকে, যে মিন কখন বের করি, মিডিয়ান কখন বের করি, এই বিষয়গুলো কি। সবগুলোই হলো গড় নির্ণয়ের ফর্মুলা। সো মিন বলতেছে $52,000, আর মিডিয়ান বলতেছে $48,000। আচ্ছা, এখন এটা হলো আমাদের অ্যানালাইসিসের ফলে যে তথ্য পাইছি সেটা। এখন এটাকে ইন্টারপ্রেট করব। ইন্টারপ্রেট করে আমরা কি বলবো? দেখেন, আমাদের যদি এখানে এই টোটাল 100 জন যদি থাকে, সেক্ষেত্রে আপনি দেখেন প্রাইস, এই যে কনক্লুশনটা কি দিচ্ছে? 65% অফ দ্য হাউস হোল্ড আর্ন আন্ডার $60,000। বলতেছে যে 65%-এর বেশি মানুষ কি করতেছে? $60,000 কম কামাচ্ছে বছরে। ওকে, দিস ইজ দ্য কনক্লুশন, দিস ইজ দ্য মানে কমেন্ট। এখন ডিসিশনটা কি? ডিসিশনটা হলো, ধরেন এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে এরিয়াতে, তো তাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা ডিসিশন নিচ্ছি যে যেহেতু এখানে ম্যাক্সিমাম মানুষের ইনকামই লেস দেন 60,000, প্রায় 65%-এর, তার মানে এরা খুব বেশি রিচ পার্সন না, মিডল ক্লাস। তাই ডিসিশনটা হলো লোকাল গ্রোসারি ফোকাসেস 70% অফ ইনভেন্টরি অন অ্যাফোর্ডেবল গুডস। তার মানে এখানে যে দোকানটা আছে, এখানে এমন কিছু, মানে আপনি যে গুডস গুলা রাখবেন সেগুলো অবশ্যই কি রাখতে হবে? আপনাকে অ্যাফোর্ডেবল রাখতে হবে, যাতে সবাই ক্রয় করতে পারে। তাহলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক অফ মানে আমাদের স্ট্যাটিস্টিক্স। যে স্ট্যাটিস্টিক্সের কাজই হলো যে কোনো একটা তথ্য কালেক্ট করা, অর্গানাইজ করা, সেখান থেকে অ্যানালাইসিস করে একটা ফলাফল পাওয়া, সেই ফলাফলটাকে ইন্টারপ্রেট করা, এবং ফাইনালি সেখান থেকে একটা ডিসিশন নেওয়া যে এই ফলাফল কি ইন্ডিকেট করতেছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, দুই ধরনের স্ট্যাটিস্টিক্স। আমাদের কেন এটাতে যাচ্ছি? কারণ আপনারা যে আমাদের যে মডিউলে প্রতিটা আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা স্ট্যাটিস্টিক্স এর ব্রাঞ্চের মধ্যে পড়ে। মেইনলি স্ট্যাটিস্টিক্স দুই ধরনের, একটা হলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডিসক্রিপটিভ বিষয়টা হলো আপনি যখন কোন একটা
ডাটাকে অ্যানালাইসিস করার পর যে ফলাফল গুলা পাবেন, সেই ফলাফল গুলাকে আমরা বলতেছি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এবং এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে আপনাকে বা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রেডিক্ট করতে হয়, মানে হোয়াট মাইট হ্যাপেন ইন ফিউচার, এবং উইথ সার্টেন কনফিডেন্স আপনাকে এটা বলতে হয়, অথবা আপনাকে মাঝে মাঝে কজ এন্ড ইফেক্ট, একটার সাথে আরেকটা সম্পর্ক দেখাইতে হয়। সো তখন মানে একটা ভেরিয়েবলের পরিবর্তনের ফলে আরেকটার কি পরিবর্তন হইতে পারে, সেই সম্পর্ক আসতে পারে। ওই ধরনের পার্টকে আমরা ইনফারেন্সিয়াল, মানে ইনফার মানে হলো প্রেডিক্ট করা সামথিং বোঝাচ্ছে, সেই পার্টে নিয়ে আসি। আর যখন একদম র ডাটার ফলাফল গুলো পাই, সেটাকে আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে নিয়ে আসছি। সিম্পলি বলবো আমি, আর অনেক বোঝানোর কিছু আছে, বাট আমাদের এতটুকু মাথায় রাখলেই চলবে। ওকে, আরো কিছু টার্ম, পপুলেশন, স্যাম্পল এন্ড স্যাম্পলিং। ওকে, পপুলেশন কি? পপুলেশন হলো, ধরেন আপনি একটা গবেষণা করবেন, আপনার গবেষণার যে টার্গেট পপুলেশন সেটা। আমরা অনেকেই প্রজেক্ট করি, থিসিস করব, হ্যাঁ, বা করতেছি বা করব। তো আপনি ধরেন কাজ করবেন একটা কমিউনিটি নিয়ে, ধরেন বাংলাদেশের, আপনার মনে হলো যারা ওয়েস্ট কালেক্টর, হ্যাঁ, তাদের স্বাস্থ্য নিয়ে কাজ করা উচিত, তাদের কি কি রোগ বালাই তাদের মধ্যে আছে, তাদের ইনকাম কেমন, তাদের স্লিপের প্রবলেম আছে কিনা, আরো অনেক ইস্যু নিয়ে আপনি কাজ করতে পারেন। তো বাংলাদেশে যত ওয়েস্ট কালেক্টর আছে সেটা হলো পপুলেশন। আপনি যদি বলেন যে না, আমি শুধু কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে কাজ করব, তো কুমিল্লা সিটি কর্পোরেশনে যত মানুষ আছে তারা হলো পপুলেশন, মানে ওয়েস্ট কালেক্টর আছে তারা পপুলেশন। এখন আপনার দ্বারা তো সম্ভব হবে না যে এত বড় পপুলেশন থেকে তথ্য কালেক্ট করা, কারণ এখানে অর্থের একটা বিষয় আছে, এখানে সময়ের একটা বিষয় আছে, ম্যান পাওয়ারের একটা বিষয় আছে। তখন আমরা যেটা করি, এত কিছু থেকে বাঁচার জন্য আমরা স্যাম্পল নেই। স্যাম্পলটা কি? ধরেন কুমিল্লা সিটি কর্পোরেশনে 2000 লোক আছে, ওয়েস্ট কালেক্ট করে। So, আমাদের দ্বারা সম্ভব না 2000 মানুষ থেকে তথ্য নেওয়া, আমরা এখান থেকে রিপ্রেজেন্টেটিভ একটা অংশ নিব, হইতে পারে সেটা 300 জন, হইতে পারে সেটা 400 জন। তো সেটাকে আমরা বলতেছি স্যাম্পল। এখন এই স্যাম্পলটা যে আমরা নিব পপুলেশন থেকে, সেটা কিন্তু আমরা মন মতো নিতে পারবো না, সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। আপনার মন চাইলে আপনি কোটবাড়ি এরিয়ার ওয়েস্ট কালেক্ট থেকে নিয়ে নিলেন, তাহলে এটা কিন্তু কুমিল্লা জেলাকে রিপ্রেজেন্ট করবে না। সেটার জন্য কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে বলতেছে হলো স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং কি? স্যাম্পলিং হলো পপুলেশন থেকে এই স্যাম্পল ড্র করার সময় একটা সিস্টেমেটিক ওয়ে, একটা প্রসেস ফলো করতে হয়, সেই প্রসেসকে আমরা বলতেছি স্যাম্পলিং। এই একটা পপুলেশন ধরেন, এই পপুলেশন স্যাম্পলিং প্রসেসের সাহায্যে আমরা এখান থেকে এই স্যাম্পল ড্র করছি। সো একটু মাথায় রাখবেন, আমরা সামনের দিকে কাজে লাগবে। একটু সামনের দিকে যাই, আমাদের সময় কম। আরো দুইটা ওয়ার্ড, একটা হলো প্যারামিটার আর একটা হলো স্ট্যাটিস্টিক। ওয়ার্ড গুলা নতুন হইতে পারে অনেকের কাছে, খুব সিম্পল জিনিস, ভয় পাওয়ার কিছু নাই। ধরেন আমরা যে ওয়েস্ট কালেক্টর নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, এখন ধরেন আপনি একটা গবেষণা করলেন, করার পরে ধরেন সরকার বলল কুমিল্লা অঞ্চলে যে ওয়েস্ট কালেক্টর গুলো আছে তাদের এভারেজ ইনকাম হলো 25,000 টাকা। এভারেজ ইনকাম, মিন কুমিল্লা জেলার জন্য এটা কিন্তু পপুলেশন, ফাইন। তাহলে যে মিন আমরা পপুলেশনের জন্য পাবো, সেটাকে আমরা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স বলবো। আপনি যখন নিজে একটা গবেষণা করবেন 300 মানুষ থেকে বা 400 মানুষ থেকে, সেখান থেকেও আপনি একটা মিন পাবেন। সরকারের কাছে টোটাল পপুলেশন ইনকাম আছে, আপনার কাছে আছে ছোট্ট একটা স্যাম্পলের ইনকাম, সেটা আপনি পাইলেন 22,000। সো এই যে স্যাম্পল থেকে যখন আমরা কোনো এই মেজার বের করি, হইতে পারে সেটা মিন, হইতে পারে সেটা ভেরিয়েন্স, এগুলা কি, এগুলা মেজার্স আমরা আসবো সামনে। যখন এই মিন, ভেরিয়েন্স, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন, এগুলো বিভিন্ন ধরনের মেজার, এগুলা বের করব, স্যাম্পল থেকে যখন বের করব, সেটাকে বলি আমরা স্ট্যাটিস্টিক। মাথায় রাখবেন, ভুল লেখি নাই কিন্তু, স্ট্যাটিস্টিক্স হলো আমাদের সাবজেক্টের নাম, স্ট্যাটিস্টিক এটা কিন্তু এস নাই। তো স্যাম্পল থেকে যে ক্যারেক্টারিস্টিক্স গুলা পাবো, মিন, ভেরিয়েন্স, সেগুলাকে বলি আমরা স্ট্যাটিস্টিক। আর পপুলেশন থেকে যেটা পাবো, ধরেন আমি 2000 মানুষ থেকে যেটা পাবো, সেটা হলো প্যারামিটার। আপনি এই চিত্রের দিকে তাকান, দিস আর দ্য প্যারামিটার। ধরেন ব্লু কমিউনিটি থেকে কিছু মানুষ আছে, গ্রিন থেকে কিছু আছে। সো এখান থেকে আমরা একটা নিলাম, এখান থেকে ধরেন দুইটা নিলাম, এখান থেকে তিনটা নিলাম। এখন দেখেন, এই যে 4 জন মানুষকে, এখানে একজন মানুষ কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, একজন।
ওকে, এখন স্যার প্রশ্ন আসতে পারে যে আমাদের এই কেন এটা জানতে হবে যে প্যারামিটার স্ট্যাটিস্টিকের কাজ কি? শুনেন, এই স্ট্যাটিস্টিক্সে আমাদের একটু কাজই হলো, আমি যদি একটু বলি যে আমাদের দ্বারা তো সম্ভব না এত মানুষ থেকে তথ্য নেওয়া। আমরা কি করি, ছোট স্যাম্পল নেই, 300 400 500 এরকম স্যাম্পল নিয়ে ধরেন পুরো ওই কমিউনিটি সম্পর্কে রেজাল্টটাকে জেনারেলাইজ করি। ধরেন আমি আপনাকে বললাম যে কুমিল্লার মানুষের ইনকাম কত, আপনি কি করলেন 300 মানুষ থেকে স্যাম্পল নিয়ে এভারেজ ইনকাম পেলেন 30,000 টাকা। তাহলে আপনি বলে দিলেন কুমিল্লার মানুষের ইনকাম 30,000 টাকা, কিন্তু আপনি কিন্তু কুমিল্লার সকল মানুষ থেকে তথ্য নেন নাই, আপনি নিয়েছেন 300 মানুষ থেকে। তাহলে স্যাম্পলের উপর বেস করে আপনি কিন্তু কুমিল্লার মানুষ মানে পপুলেশন সম্পর্কে বলতেছেন। আমাদেরকে এই কাজটা স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে করতে হয়, স্যাম্পল থেকে পপুলেশনের কথা সবসময় বলতে হয়, ঠিক আছে? সো এইটা যখন করি তাহলে ওই স্যাম্পলের যে মেজার গুলা, দিজ আর দ্য স্ট্যাটিস্টিক, পপুলেশনের যে মেজার গুলা সেটাকে বলি আমরা প্যারামিটার। এই তো দেখেন, পপুলেশনে প্রকাশ করা হয়, স্যাম্পল মিনকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, পপুলেশন মিনকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এটা পপুলেশনের জন্য যখন আমরা ভেরিয়েন্স বের করবো এটাকে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়, আর স্যাম্পলের জন্য সেম জিনিসটা যখন বের করবো সেটাকে এস স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও আমাদের প্রপোর্শন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, আমরা না গেলাম ডিটেইলসে। ফাইন, মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবল। ডাটা অ্যানালাইসিস শিখতে আসছি। আসলে ডাটা অ্যানালাইসিস বলতে ডাটা কি, এই অ্যানালাইসিস করবো আসলে এই ভেরিয়েবলের, সে ভেরিয়েবল সম্পর্কে একটু জানতে হবে। আমি আপনাদেরকে এই বেসিক স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আইডিয়া দিতে আনছি হলো এই ভেরিয়েবলের জন্য, কারণ আলটিমেটলি আপনি ডাটা অ্যানালাইসিস মানে আপনি ভেরিয়েবলকে অ্যানালাইসিস করবেন। তাই ভেরিয়েবলের আপনার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটু জানতে হবে। ভেরিয়েবল কি, আমরা সবাই মোটামুটি চলক শব্দটার সাথে পরিচিত। চলক মানে সেই সকল ফেনোমেনাকে বোঝায় যার মানটা বারবার পরিবর্তনশীল, আমরা পড়ে আসছি। দিস ইজ সিমিলার, যে a variable is a changeable characteristics of the experimental unit under consideration। তাহলে ভেরিয়েবল হলো সেই জিনিসটা যার মান বারবার পরিবর্তিত হয়। এরকম আপনার একটা ক্লাসে আপনার ক্লাসমেটদের আপনি এইজ জানতে চাচ্ছেন, তো এইজটা কিন্তু মানে সবার ক্ষেত্রে সমান হবে না, কারো ক্ষেত্রে একটু কম বেশ হবেই, সেটা ভ্যারি করতেছে। হ্যাঁ, তাহলে দিস ইজ দ্য ভেরিয়েবল। এরপরে রিলিজিয়ন, সবার রিলিজিয়ন যে ইসলাম হবে, সবার যে হিন্দু হবে এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না, তো সেটাও ভ্যারি করতে পারে। তো যেই জিনিসটা ভ্যারি করবে সেটাই হলো ভেরিয়েবল। ওকে, এই ভেরিয়েবল দুই ধরনের হয়, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। তাহলে ভেরিয়েবলকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি, এই যে এখানে ফ্লোচার্টটা দেখেন, ভেরিয়েবলকে প্রধানত দুই ভাগে ভাগ করি, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। প্রশ্ন হলো স্যার কেন শিখতেছি, কারণ সফটওয়্যারকে আপনাকে বুঝিয়ে দিতে হবে আমি যে তোমাকে ভেরিয়েবলটা দিচ্ছি সেটা কি টাইপের ভেরিয়েবল, আদারওয়াইজ ও কনফিউজ হয়ে যাবে, আমাদেরকে মানে উল্টাপাল্টা রেজাল্ট দিবে। তাই তাকে বুঝিয়ে দিতে হবে বাবা আমি এই ভেরিয়েবলটা আমার কোয়ালিটেটিভ, এই ভেরিয়েবলটা কোয়ান্টিটেটিভ। ওকে, আমি আসতেছি আর একটু ডিটেলসে আসতেছি। তাহলে কোয়ালিটেটিভ কি, কোয়ালিটেটিভ হলো কোয়ালিটি থেকে আসছে, তার মানে যেই সকল ভেরিয়েবল গুলো কোয়ালিটিকে নির্দেশ করে, এটা নিউমেরিক্যালি আমরা মেজার করি না, ঠিক আছে? So দেখেন, it cannot be measured on a natural numerical but measures qualitative characteristics on experimental unit। যেমন রিলিজিয়ন, ওটা তো সংখ্যা না, কারো হিন্দু হবে কারো বৌদ্ধ হবে। জেন্ডার, মেল ফিমেল। ইকোনমিক স্ট্যাটাস হইতে পারে রিচ, রিচার, রিচেস্ট, পুয়ার, হ্যাঁ পুয়ারেস্ট, এরকম হইতে পারে, ঠিক আছে? তো এখানে ক্যাটাগরি হবে। এডুকেশন, আপনার এডুকেশন কেমন, যে আপনি প্রাইমারি, নো এডুকেশন, এসএসসি, এইচএসসি, এগুলা কিন্তু আপনার কোন একটা ক্যারেক্টারিস্টিক্স কে indicate করতেছে, not any numerical measure। So that's why these are the qualitative variables। Quantitative কি, যখন আমরা সংখ্যায় প্রকাশ করব তখন সেটাকে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বলে। যেমন আপনার বাসায় কতজন বাচ্চা আছে, আপনাদের ফ্যামিলির ইনকাম কেমন, আমরা যখন বিপি মাপি প্রেসার মেশিনে, উপরেরটা যেটা সিস্টোলিক বলি, সেটা একটা সংখ্যায় উত্তর আসে। So these are the quantitative variable, that means সংখ্যায় যেটা প্রকাশ করা যাবে। এখানে আরেকটু যেটা করা হয়েছে, এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা হলো ডিসক্রিট আর একটা হলো কন্টিনিউয়াস। একটু কষ্ট করে মাথায় রাখবেন ডিসক্রিট দ্বারা কি বোঝাচ্ছে, কন্টিনিউয়াস দ্বারা কি বোঝাচ্ছে। দেখেন সিম্পল কথা, আমি এটাকে পেঁচাবো না। ডিসক্রিট মানে আলাদা আলাদা সংখ্যা, যেমন নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস। যখন সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে, ইংরেজিতে যেটাকে আমরা ইন্টিজার নাম্বার বলি, একটা ক্লাসে ছাত্রের সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না,
পূর্ণ সংখ্যা হবে, হয় 48, 47, 47.5 তো হয় না। তাহলে যখন এই সংখ্যার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো আলাদা আলাদা জিনিস, আর একটা হলো একটা রেঞ্জের মধ্যে হইতে পারে। সো ডিসক্রিট হলো ধরেন নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ বুকস, নাম্বার অফ কার্স, এই জিনিসগুলা আলাদা আলাদা, সংখ্যাটা আলাদা আলাদা হবে, পূর্ণ সংখ্যা হবে। আর কন্টিনিউয়াস হলো রেঞ্জের মধ্যে হতে পারে, কারো বয়স 20 থেকে 25-এর মধ্যে হইতে পারে, 25 থেকে 30-এর মধ্যে হইতে পারে। এবং আমরা যদি বলি হাইট, হাইট এক্স্যাক্টলি 5 ফুট 6 ফুট হয় না, এটা ধরেন সেন্টিমিটারে নিলেও দেখা যাবে যে 160.5 সেন্টিমিটার, দশমিক হইতে পারে। আবার রেঞ্জের মধ্যে হইতে পারে, ওয়েট হইতে পারে, ওয়েট কখনো এক্স্যাক্টলি 95, 96 হয় না, 95.23 এরকম হইতে পারে। সিমিলারলি টেম্পারেচার, টাইম, এই বিষয়গুলা। সো সিম্পলি আপনারা কিভাবে মাথা রাখবেন, ডিসক্রিট মানে যেটা কাউন্ট করা যাবে, আর কন্টিনিউয়াসটা আমরা মেজার করি। মেজার দুটো জিনিস। ডিসক্রিট মানে আমি কাউন্ট করব, যে সকল সংখ্যাবাচক শব্দকে আমরা গণনা করতে পারি, দিস আর দ্য ডিসক্রিট ভেরিয়েবল। যে সকল সংখ্যাবাচক শব্দকে আমরা পরিমাপ করি তারা হলো কন্টিনিউয়াস। আর একটু নেচার দেখি, দেখেন ডিসক্রিটের ক্ষেত্রে চিত্রটা হবে যে প্রতিটার জন্য আলাদা আলাদা বার চার্ট হয়, আর কন্টিনিউয়াসের জন্য এরকম একটা স্মুথ থাকবে, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে? যেরকম আমি যদি বলি, যখন আমি বলবো আপনার বয়স এক্স্যাক্টলি 25, দ্যাট মিনস দিস ইজ ডিসক্রিট। আমি যদি বলি আপনার ইনকাম 25 থেকে 30-এর মধ্যে, দিস ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে রেঞ্জ, একটা আপার লিমিট থাকতে পারে, একটা লোয়ার লিমিটও থাকতে পারে। আবার এক্স্যাক্টলি ফ্লোটিং নাম্বার, ভগ্নাংশ সংখ্যা হইতে পারে। ওকে, এত কিছু বুঝাইছি এই টপিকের জন্য। এটার নাম হলো স্কেল অফ মেজারমেন্ট। কারণ সফটওয়্যারের সবচেয়ে বেশি জানতে হবে এই জিনিসটা, এসপিএসএস এর প্রয়োজন পড়বে এই জিনিসটা। ঠিক আছে? এটা কি? এইটা হলো ধরেন আমরা যখন একটা ইয়ে করি, দোকান থেকে কোনো কিছু আনি, এটা পরিমাপের কি হয়, কঠিন পদার্থ হলে আমরা কেজিতে আনি, তরল পদার্থ লিটার হিসাব করে, তেল, পানি। হ্যাঁ, এছাড়া ডিস্টেন্স আমরা কিলোমিটার, মিটার হিসাব করি। তো আপনি যখন কোনো তথ্য কালেক্ট করবেন, সেটাকেও কিন্তু একটা ইউনিটের মধ্যে নিয়ে আসতে হবে, একটা পরিমাপের এককের মধ্যে নিয়ে আসতে হবে। ফলে কি হবে, অ্যানালাইসিস করতে সুবিধা হবে। ঠিক আছে? ডাটার নেচারকে আপনি আলাদা আলাদা ভাবে বুঝতে পারবেন। সো ওইটাকে আমরা বলতেছি পরিমাপ, ইংরেজিতে বলি মেজারমেন্ট। আর এইখানে আমাদের এটার নাম হলো স্কেল অর লেভেল অফ মেজারমেন্ট। আমরা যে কোনো ভেরিয়েবলকে এই একটা পরিমাপের আওতায় নিয়ে আসবো, ফলে হবে কি আমাদের ডাটার নেচারটা আলাদাভাবে মনে রাখতে সুবিধা হবে, অ্যানালাইসিস করতে সুবিধা হবে। বিষয়টা কি আর একটু ইজিলি বলতেছি স্কেল অফ মেজারমেন্ট এটা হলো একটা সিস্টেম ফর ক্লাসিফাইং এন্ড মেজারিং ডাটা বেসড অন নেচার অফ ভ্যালুস এন্ড নেচার অফ ইনফরমেশন দে প্রোভাইড। ওকে, আমরা পড়ে আসছি ডাটা বা ভেরিয়েবল দুই প্রকার, কোয়ালিটেটিভ, প্রধানত কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। সো কোয়ালিটেটিভ ডাটাকে বোঝানোর জন্য এই দুইটা স্কেল ব্যবহার করা হয়, কোয়ান্টিটেটিভ ডাটাকে বোঝানোর জন্য এই দুইটা স্কেল ব্যবহার করা হয়। টোটাল স্কেল হলো 4টা। কয়টা? 4টা। এই যে আমরা স্কেলটা দেখতেছি, আমরা পরিমাপ করি, সেম ডাটাকেও আমরা 4টা স্কেলে পরিমাপ করি। দুইটা হলো কোয়ালিটেটিভ ডাটার জন্য, দুইটা হলো কোয়ান্টিটেটিভ ডাটার জন্য। কোয়ালিটেটিভ ডাটার জন্য দুইটা স্কেল, একটা হলো নমিনাল স্কেল আর একটা হলো অর্ডিনাল স্কেল। আর কোয়ান্টিটেটিভের জন্য যে দুইটা ব্যবহার করি, একটা হলো ইন্টারভ্যাল স্কেল আর একটা হলো রেশিও স্কেল। ঠিক আছে? এইগুলাকে সফটওয়্যারকে বলে দিতে হবে যে আমি যে ডাটাটা নিলাম বাবা, এটা হলো নমিনাল, এটা হলো অর্ডিনাল। অন্যথায় না হয় সে নিজের মতো করে অ্যানালাইসিস করে আপনাকে একটা দিয়ে দিবে, আপনি কিন্তু পরে বলবেন যে আমাকে এটা কি ফলাফল দিল, বুঝতেছি না কিছু। কারণ আপনি যেটা করেন নাই, তাকে বলেন নাই যে আমি এই ভেরিয়েবল এই স্কেলের আন্ডারে পরিমাপ করছি। ঠিক আছে? এটা একটু জানবো আমরা। সেই স্কেল 4 প্রকার, দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য, দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের জন্য। ফাইন, এখন এগুলো কাজ করে কিভাবে একটু জানি, কিভাবে বুঝবো কোনটা নমিনাল কোনটা অর্ডিনাল। শুনেন, যেহেতু প্রথম দুইটা যেহেতু নমিনাল অর্ডিনাল যেহেতু কোয়ালিটেটিভের জন্য, তার মানে আপনি কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন, এখানে সংখ্যা আনবেন না মাথার মধ্যে। নমিনাল দ্বারা বোঝাচ্ছে যেই সকল ভেরিয়েবল ক্যাটেগরিক্যাল। আচ্ছা, ক্যাটেগরিক্যাল কি? এই যে যে সকল ভেরিয়েবলে ক্যাটাগরি আছে, যেরকম আমি বলি এডুকেশন, এডুকেশনে ক্যাটাগরি আছে, নো এডুকেশন, নো প্রাইমারি, সেকেন্ডারি। ঠিক আছে? এদেরকে আমরা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল বা স্ট্রিং ভেরিয়েবল বলি। হ্যাঁ, এখন এই ক্যাটাগরিটা যদি কোনো অর্ডার না থাকে, এলোমেলো হইতে পারে, তখন এটাকে বলে নমিনাল। ধরেন জেন্ডার, মেল, ফিমেল,
আগে মেল দিতে পারেন, পরে ফিমেল দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটার ক্যাটাগরি আছে। এরপরে ব্লাড গ্রুপ এ, এ বি, ও, আপনি যেটা আগে পিছিয়ে নেন নাম নেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরপরে অর্ডিনালটা কি? অর্ডিনাল হলো নমিনালের মতোই, বাট এখানে ক্যাটাগরি গুলোর মধ্যে অর্ডার থাকবে। যেমন জেন্ডারে কোনো অর্ডারের প্রয়োজন নাই, আপনি আগে মেল দিলেন পরে ফিমেল দিলেন, মানে এটা কোনো সমস্যা হবে না। ধরেন আমরা যখন এডুকেশন নিয়ে ডিল করব, তখন কিন্তু একটা র্যাঙ্ক আসে, যে কারো পড়ালেখা নাই, কারো প্রাইমারি, কারো সেকেন্ডারি, কারো হায়ার সেকেন্ডারি। তাহলে যখন ক্যাটাগরি গুলোর মধ্যে র্যাঙ্ক আসবে, অর্ডার আসবে, তখন ওই ধরনের ভেরিয়েবল গুলোকে আমরা বলবো, ওই ধরনের ভেরিয়েবলের নাম দিব অর্ডিনাল স্কেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এডুকেশন লেভেল, স্যাটিসফ্যাকশন লেভেল, ক্লাস র্যাঙ্ক, পেইন লেভেল, হ্যাঁ, সেটা আস্তে আস্তে কারো ব্যথা, অল্প ব্যথা, বেশি ব্যথা, মাঝারো ব্যথা, সবচেয়ে বেশি ব্যথা, এরকম বোঝায়। এবার আসি কোয়ান্টিটেটিভ, আমরা শেষের দিকে, আমরা এসপিএসসি চলে যাবো, আমাদের এসপিএসসি বেশি সময় লাগবে না। সো এবার আসি ইন্টারভাল এবং রেশিও, এই দুইটা হলো সংখ্যা বুঝাবে। এখন ইন্টারভাল কি করবে আর রেশিও কি করবে শুনেন। এখানে এই যে নিচের চিত্রটা একটু যদি কাইন্ডলি দেখেন আপনারা, এখানে একটা স্কেল দেখা যাচ্ছে আর একটা থার্মোমিটার দেখা যাচ্ছে, দুইটাই সংখ্যাকে ইন্ডিকেট করতেছে, যেহেতু এটা কোয়ান্টিটেটিভ মানে সংখ্যাকে, নিউমারিক কোনো ভ্যালুকে ইন্ডিকেট করবে। তাহলে স্যার দুইটার মধ্যে পার্থক্য কোথায়? দুইটার মধ্যে পার্থক্য হলো, একটা হলো মানে আপনার নেগেটিভ ভ্যালু নিতে পারে। ধরেন টেম্পারেচার একটা ভেরিয়েবল, আমি নিলাম টেম্পারেচার, টেম্পারেচার কিন্তু নেগেটিভ হইতে পারে। ইন্টারভালটা এমন একটা জিনিস যেটা পজিটিভ সংখ্যাও নিতে পারে, নেগেটিভ সংখ্যাও নিতে পারে। রেশিও যে স্কেলটা, সেটা শুধু পজিটিভ সংখ্যা নেয়, মানে 0 থেকে শুরু হবে। ইন্টারভালটা হলো ইট ক্যান টেক বোথ নেগেটিভ এন্ড পজিটিভ নাম্বারস। রেশিওটা হলো পজিটিভ থেকে শুরু হয়। এখন এটা একটা এক্সাম্পল যদি বলি, এখানে আর এখন যখন 0 একটা বিষয় চলে আসছে, তাহলে দুইটার ক্ষেত্রে 0 আছে, রেশিওর ক্ষেত্রে 0 থেকেই শুরু হয়, আর ইন্টারভালের ক্ষেত্রে 0 হলো মাঝখানে, কারণ নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত, এদিকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, মাঝখানে 0। তো এখানে কি করব, এখানে মাথা রাখবেন ইন্টারভালে 0 মানে 0 না, মানে এখানে 0টা ট্রু না, রেশিওতে 0 মানে 0। তার এটা কি করলেন, মাথা তো পেঁচায় গেল। শুনেন, আমি যদি বলি টেম্পারেচার 0°C, তার মানে কি তাপমাত্রা নাই? বিষয়টা কিন্তু এরকম ইন্ডিকেট করে না। বিষয়টা বোঝায় যে তাপমাত্রা আছে, ওটা কিন্তু একটা ইন্ডিকেট করতেছে। 0 মানে কিন্তু একটা তাপমাত্রা, আমরা ঠান্ডা অনুভব করি, সেখানে 0 মানে 0 না। আমি যদি বলি মানি 0, আপনার পকেটে টাকা শূন্য, ওটা কিন্তু ইন্ডিকেট করে আপনার কাছে টাকা নেই, ওখানে 0 মানে 0। সো ইন্টারভাল হলো ইকুয়াল ইন্টারভাল, এখানে নো ট্রু 0, এখানে 0টাকে 0 হিসেবে না, 0-র একটা ভ্যালু থাকবে, একটা মান থাকবে। বাট রেশিওতে 0 মানে 0, এটাকে বলে অ্যাবসলিউট 0, এটাকে বলে আরবিটারি 0। ঠিক আছে, এই যে ধরেন আমি এখানে যেটা দিলাম, আমি যদি দেখি, এই দেখেন এক্সাম্পল দেখেন, যে টেম্পারেচার নামক যদি কোনো ভেরিয়েবল থাকে, ইট ক্যান টেক বোথ পজিটিভ এবং নেগেটিভ। আইকিউ স্কোর, ক্যালেন্ডার ইয়ার্স, টেস্ট স্কোর, হ্যাঁ, কিছু কিছু টেস্ট স্কোর অনেক সময় মানে আমাদের মানে 0 মানে 0 না। হ্যাঁ, প্রশ্ন হলো ক্যালেন্ডারটা কিভাবে ইন্টারভাল হয়। শুনেন, আমরা এখন 2025 সালে আছি বা 26 সালে আছি, তাহলে পৃথিবী তো আর মানে 2025 সাল আগে তৈরি হয় নাই, তার আগে, এখন খ্রিস্টাব্দ, তার আগে হলো খ্রিস্টপূর্ব। তাহলে মাঝখানে যে 0 সংখ্যাটা, ওটা কিন্তু 0 না, ওটা একটা ট্রানজিশন পিরিয়ড কি ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তাহলে এই জন্য এটা একটা, এটা হলো আরবিটারি 0, এটা 0 মানে 0 কে ইন্ডিকেট করতেছে না, দেয়ার ইজ সামথিং যেটার একটা ভ্যালু আছে। ঠিক আছে, কিন্তু কারো বয়স এই 0 হইতে পারে, ইনকাম 0 হইতে পারে, হাইট 0, ওয়েট 0, এগুলো হইতে পারে। ঠিক আছে, এখন স্পেসিস এর ক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই। স্পেসিস এর ক্ষেত্রে সে বলতেছে ইন্টারভাল হোক আর রেশিও হোক, ওখানে একটাই অপশন থাকবে, এটা হলো স্কেল। আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু হয়, আমরা স্কেল দিয়ে দিব, সিম্পল। আমরা সামনে যাই, কাজ করব, তখন বুঝে যাবে। চলেন এবার আমরা আমাদের স্পেসিস এ চলে আসি। থ্যাংক ইউ ফর লিসেনিং। সো উইথ পেশেন্স দিয়ে, আমি আসলে আপনাদের সাথে মানে এটা আলোচনা না করে আসলে আমি এখানে এগুলো দেখাইতে পারতাম না। ওকে, চলেন আমরা এখানে কিছু ভেরিয়েবল তৈরি করব। সবার আগে আইডি, আরেকটা ভেরিয়েবল তৈরি করি আমরা, হলো নেম। ঠিক আছে, নেম নামক একটা ভেরিয়েবল তৈরি করব। ওকে, আচ্ছা, নাম তো কখনো নিউমারিক হয় না। তো এবার একটু বলি,
আপনাকে এখানে বলে দিতে হবে আপনার ডাটার নেচার কেমন। আমরা পড়ে আসছি যে ডাটা বা ভেরিয়েবল মেইনলি দুই ধরনের, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে নিউমেরিক ভ্যালুকে ইন্ডিকেট করে, আর কোয়ালিটেটিভ মানে কোনো কিছু ক্যাটাগরিকে ইন্ডিকেট করে। তা আমি নেম যে ভেরিয়েবলটা দিছি, এই ভেরিয়েবলটা এটা কিন্তু একটা মানে নাম নাম নমিনাল কিছু একটাকে ইন্ডিকেট করতেছে। সো এখানে এই স্ট্রিং দ্বারা সেই কোয়ালিটেটিভ বা নমিনালকে ইন্ডিকেট করতেছে। স্ট্রিং মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে ইন্ডিকেট করতেছে। আপনার কাছে যখন কোনো ভেরিয়েবল থাকবে যেটা ক্যাটাগরি ইন্ডিকেট করে, তাহলে আপনি এখানে স্ট্রিং অপশনটা সিলেক্ট করবেন। ওকে, দেখেন আমি যখন স্ট্রিং অপশন সিলেক্ট করছি এখানে অটোমেটিক্যালি নমিনাল হয়ে গেছে। ধরেন আরেকটা জিনিস হলো এইজ। ওকে, দেখেন এইজটা তো সাধারণত এটা সংখ্যায় হয়, তাহলে এটা তো নিউমারিক, এটা তো স্ট্রিং না। আমি আবার বলি স্ট্রিং মানে কোয়ালিটেটিভ ডাটাকে ইন্ডিকেট করে, নিউমেরিক মানে কোয়ান্টিটেটিভ ডাটাকে ইন্ডিকেট করে। ঠিক আছে? ওকে, তাহলে এখানে যেহেতু অটোমেটিক্যালি নিউমেরিক চলে আসছে, আপনার এটা চেঞ্জ করার দরকার নাই। আপনাকে যেটা করতে হবে, এই তো দেখেন আমরা যে এই মাত্র 4টা লেভেল অফ মেজার পড়ে আসছে, দেখেন এখানে শো করতেছে নমিনাল, অর্ডিনাল, স্কেল। স্কেলের পরিবর্তে আমাদের দেখানোর কথা ছিল রেশিও, ইন্টারভাল। এই যে দেখেন এই 4টা মেজার নমিনাল, অর্ডিনাল, নমিনাল অর্ডিনাল আছে, আর ইন্টারভাল রেশিওর পরিবর্তে আমাদের আছে স্কেল। সো আমরা ডিরেক্ট স্কেল দিয়ে দেব। স্কেল মানে হলো নিউমেরিক ভ্যালুকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? ধরুন আমি একটা ভেরিয়েবল তৈরি করব স্ট্যাটাস, আর স্ট্যাটাসটা হইতে পারে, এটা একটা স্ট্যাটাস হইতে পারে হাই, লো, মিডিয়াম, মানে হাই, মিডিয়াম, লো। তাহলে ওটা কি নিউমেরিক নাকি স্ট্রিং? ক্যাটাগরি আছে, তার মানে এটা কিন্তু স্ট্রিং ভেরিয়েবল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তাই আমরা স্ট্রিং অপশন ওকে করে দিব। এরপরে দেখেন এখন এটা কি নমিনাল হবে না অর্ডিনাল হবে? যেহেতু দেখেন স্ট্যাটাস বানানটা ভুল হয়েছে, একটু এড করে নেই, ঠিক করে নেই। ওকে, দেখেন স্ট্যাটাসটার মধ্যে কিন্তু একটা র্যাঙ্ক আছে, হাই, মিডিয়াম, লো। তাহলে ওটা নমিনাল রাখবো না, আমরা এটা অর্ডিনাল রাখবো। ঠিক আছে? তো এই দুইটা জিনিস আপনাকে সবার আগে, নাম, এই ভেরিয়েবল টাইপ এবং মেজার, এই 3টা জিনিস আপনাকে ঠিক রাখতে হবে ইনিশিয়ালি। ঠিক আছে? আচ্ছা, আপনি যখনই কি করলেন, এখানে আপনি ভেরিয়েবল নামগুলো দিছেন, এটা হলো ভেরিয়েবল ভিউ। আমি ডাটা ভিউতে ক্লিক করে দেখেন এখানে ভেরিয়েবল গুলো তৈরি হয়েছে। তাহলে আইডি আমি ধরেন 5টা ডাটা উঠাবো, 1 2 3 4 5। নাম ধরেন কারো নাম হলো রফিক, কারো নাম ধরেন শফিক, কারো নাম ধরেন নীলা, কারো নাম ধরেন ধরেন রাবেয়া সামথিং, আরেকজনের নাম ধরেন রাকিব। এলো ভেরিয়েবল নাম। ঠিক আছে? কারো বয়স ধরেন 25, আমি ডাটা উঠাচ্ছি। কারো বয়স 26, কারো বয়স 21, কারো বয়স 24, কারো বয়স 28। আচ্ছা, ওকে। এবার কারো হাই স্ট্যাটাস, আপনি হাই লেখেন। কারো ধরেন মিডিয়াম, ডাটা উঠাচ্ছি আমরা। আমি এটা পেস্ট করতে পারেন, হ্যাঁ? Okay, আমার এটা দরকার নাই। Okay, তাহলে আমরা ছোট্ট একটা ডাটা উঠাইছি, জাস্ট এক্সেলে যেভাবে ডাটা উঠান এইভাবে। ঠিক আছে? এখন একটা বিষয় আছে, আপনি যখন এসপিএসএস এ ভেরিয়েবল নাম দিবেন, এখানে কিছু কথা আছে। ধরেন আপনি যখন স্ট্যাটাস লিখছেন, স্ট্যাটাস দ্বারা কি বোঝায়? ফ্যামিলি স্ট্যাটাস, হ্যাঁ, নাকি অন্য কোনো স্ট্যাটাস? তাহলে আপনি যদি লিখতে চান, ধরেন আমি লিখতে চাই ফ্যামিলি স্ট্যাটাস স্পেস স্ট্যাটাস, দেখেন তৈরি হয়েছে, কিন্তু আমি যখন এন্টার দিব ভেরিয়েবলটা হইলো না। কেন হইলো না? বলতেছে ভেরিয়েবল নেম কন্টেন্স অ্যান ইললিগ্যাল ক্যারেক্টার। এক্সেলে কিন্তু এই সমস্যা নেই, এক্সেলে কিন্তু আমি দেখেন এক্সেলে ইজিলি লিখে ফেলতে পারি ফ্যামিলি স্ট্যাটাস, হয়ে গেছে, কোনো সমস্যা করে না। কিন্তু এখানে কি সমস্যা করে? মাথায় রাখতে হবে এসপিএসএস এ আপনি ভেরিয়েবল নামের মধ্যে স্পেস দিতে পারবেন না। এসপিএসএস আপনাকে যেটা করতে হবে, স্পেসের পরিবর্তে আন্ডার স্কোর ইউজ করবেন। আন্ডার স্কোর ফ্যামিলি, এই শিফট ক্লিক করে আপনি দেখেন এই যে আমরা যে জিরোর পাশে, যোগের পাশে এই শিফট ক্লিক করে দিলে এই যে আন্ডার স্কোরটা আসবে, এরপর আপনি স্ট্যাটাস লেখেন।
এবার তৈরি হয়েছে। তাহলে স্পেসেস আপনি যে ভেরিয়েবল তৈরি করবেন একটা ভেরিয়েবল, সেটা কিন্তু কিছু রুলস আছে। চলেন রুলস গুলো একটু দেখে আসি। রুলস গুলো কি বলতেছে? 1 নম্বর রুলস হলো ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার। আপনাকে অবশ্যই একটা লেটার দিয়ে তৈরি শুরু হইতে হবে। এইজ, বিএমআই, জেন্ডার, ঠিক আছে? আপনি যদি দেখেন ওয়ান এইজ লেখেন, দেখেন আপনি যদি আগে ওয়ান দেন এরপরে এইজ লেখেন, হচ্ছে না। So, আপনি ওয়ান পরে দিতে পারবেন কিন্তু শুরুতে দিতে পারবেন না। অবশ্যই একটা লেটার দিয়ে আপনাকে ভেরিয়েবল নামটা লিখতে হবে। 2 নম্বর বলছে, হ্যাঁ 2 নম্বর বলছে নো স্পেসেস অ্যালাউড, যেটা আমরা অলরেডি আলোচনা করছি। কারেক্ট হলে ফ্যামিলি সাইজ আপনি আন্ডারস্কোর দিয়ে বুঝাইতে পারেন, ঠিক আছে? অথবা একবারে লিখে ফেলতে পারেন। এই যে আপনি একবারে লিখতে পারেন যে ফ্যামিলি সাইজ, স্পেস না দিয়ে লিখতে পারেন, আপনি বুঝতে পারলে হয়েছে, এটা হবে। আচ্ছা, এরপরে যেটা বলতেছে নো স্পেশাল ক্যারেক্টার, আপনি শুরুতে এই ডলার সাইন, পার্সেন্ট সাইজ এন্ড এগুলো ইউজ করতে পারবেন না। দিস আর দ্য স্পেশাল ক্যারেক্টার। ভেরিয়েবল নামের শুরুতে এটা ব্যবহার করা যাবে না, হ্যাঁ? বা ভেরিয়েবল নামের মধ্যে আপনি এটা রাখতেই পারবেন না। বিএমআই পার্সেন্টেজ দিলে এটা হবে না, বিএমআই পার্সেন্ট কথা এভাবে লিখে দিতে হবে। আচ্ছা, ভেরিয়েবল নাম 64 ক্যারেক্টারের বেশি যাবে না, ঠিক আছে? না আপনি এত বড় ভেরিয়েবল নাম দিচ্ছেন, পরবর্তী আপনি নিজে বুঝতে অসুবিধা হচ্ছে যেটা কি বুঝাচ্ছে। ভেরিয়েবল নাম সবসময় আমরা 2-3 অক্ষর 4 অক্ষরের মধ্যে দেই সর্বোচ্চ। এটা কিন্তু কেস সেন্সিটিভ। তার কেস সেন্সিটিভ বলতে কি বোঝাচ্ছেন? দেখেন কেস মানে বুঝাচ্ছে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর একই জিনিসকে ইন্ডিকেট করে। দেখেন এখানে এইচ কথাটা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে লিখছি শুরুতে, এজিই, এখানে ছোট হাতের অক্ষর দিয়ে যখন আমি লিখতেছি নিচ্ছে না। তার মানে এখানে কেস সেন্সিটিভ, আপনি ছোট বড় একই জিনিসকে ইন্ডিকেট করতেছেন, ঠিক আছে? আপনাকে অন্য কিছুর সাথে অ্যাড করতে হবে। আপনি যদি দেন যে না H2 তাহলে সমস্যা নাই, H2 তাহলে সমস্যা নেই, ওটা আলাদা নাম, কিন্তু একরকম হওয়া যাবে না। ওকে, সো দিস আর দ্য ভেরিয়েবল নেমিং রুলস। আমরা মোটামুটি ভেরিয়েবল তৈরি করে ফেলছি, আমাদেরকে একটু সামনের দিকে আগাবো আমরা। আচ্ছা, এবার আসি যে এখানে এই কোন টুল কি কাজ করবে, এটা নিয়ে একটু শর্টলি আমরা একটু ব্রিফলি আলোচনা করবো 2 মিনিটে, ঠিক আছে? সবার আগে ফাইলে আপনি যদি একটু দেখেন এক্সেল এর মতোই, আমি আমি বারবার বলতেছি, আমি পাশাপাশি রাখতেছি। ফাইলে ক্লিক করেন, কি আসতেছে? আমরা এখান থেকে সেভ করতে পারতাম, প্রিন্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট মানে আপনার ডাটাটাকে আপনি ফাইল আকারে বের করবেন, ক্লোজ করতে পারি। একদম দেখেন সেম, আপনি ফাইলে ক্লিক করেন মোটামুটি সেম, হয়তো ইন্টারফেসটা ভিন্ন বাট অপশন গুলো সেম। স্যার এগুলা কোনটা কি বুঝায়? নিউ দ্বারা বুঝাচ্ছে যে আপনি নতুন করে কোন একটা ডাটা ইম্পোর্ট করবেন, তবে এই ডাটাটা অবশ্যই এসপিএসএস এ থাকতে হবে। এক্সেল এর ডাটা নিউ অপশনে গিয়ে অনেকে এই ভুলটা করতে পারেন, আপনাদেরকে সতর্ক করতেছি। নিউ ডাটাতে যদি ডাটাটা এসপিএসএস এই থাকে তাহলে আপনি ওপেন করতে পারবেন, অথবা আপনি নিউ নিউ মানে বিষয়টা হলো আপনি নতুন করে দিলে নতুন করে আবার আসবে আর কি, এখানে নতুন করে উইন্ডোটা আসবে। ওপেন ওপেন দ্বারা বুঝাচ্ছে যে আপনি এসপিএসএস এর ডাটাকে এসপিএসএস ওপেন করতেছেন। এরকম আমরা এক্সেল এর ডাটা এক্সেল ওপেন করি, ঠিক আছে? স্যার আমার কাছে ডাটাটা আছে এক্সেলে, তাহলে আমি কি করব? এই তো ইম্পোর্ট অপশন, ইম্পোর্ট ডাটা। ইম্পোর্ট ডাটাটা বুঝাচ্ছে এসপিএসএস ব্যতীত অন্য যে কোনো ফাইলের আপনি এক্সেল ডাটাকে এটাতে এক ক্লিকে এখানে নিয়ে আসতে পারবেন। এই দেখেন কি কি আমাদের সবচেয়ে বেশি ডাটা থাকে এক্সেল এবং সিএসভি ফরম্যাটে। এছাড়া আরো কিছু সফটওয়্যার আছে, স্যাস, স্টাটা, হ্যাঁ, ডিবে, ডাটাবেজ, লোটাস থেকে শুরু করে আরো অনেক আছে। এছাড়া আপনি আপনি বিগ ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে আপনি আলাদাভাবে এখানে অ্যাড করতে পারেন, হ্যাঁ, ডাটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে ডাটাবেজে গিয়ে, এই যে ডাটাবেজে গিয়ে দেখেন আরো অনেক অপশন আছে, কুইরি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারবেন। যাক, আমরা সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে এক্সেল এবং সিএসভি, সেটা আমরা দেখবো। এরপর আপনি চাচ্ছেন যে স্যার আমি এই ডাটাটা সেভ করে রাখবো, তো সেভ করলে কি করব? সেভ করলে আমরা এখান থেকেও সেভ করতে পারি, যে সেভ সেভ করে যে আমরা একটা নামে সেভ করে রাখবো সবসময়। স্পেসেস ওপেন করার পর আপনার প্রথম কাজ হলো এটাকে সেভ করে রাখা। সেভ করে রাখলে কি হবে? কোনো কারণে কারেন্ট চলে গেছে, ল্যাপটপ অফ হয়ে গেছে, হ্যাঁ, তখন আপনার এটা কিন্তু ওখানে সেভ থাকবে, ঠিক আছে? আমি নাম দিলাম স্পেসেস সেশন, সেভ করে রাখলাম। দেখবেন এখানে দেখাচ্ছে যে কর্নারে মা কার্সরের দিকে একটু তাকান, এখানে আনটাইটেল দেখাচ্ছে। সেভ করার সাথে সাথে স্পেসেস সেশন শো করছে। এখন দেখেন সাথে সাথে আরেকটা উইন্ডো ভাইসা উঠছে, দুইটা উইন্ডো, এই দেখেন দুইটা উইন্ডো।
এইটা কি আর এইটা কি? এইটা হলো এইটা হলো আউটপুট উইন্ডো। আপনি যত অ্যানালাইসিস রান করাবেন এখানে আইসা ভাইসা উঠবে আলাদা একটা উইন্ডোতে, বুঝতে পারছি? তো এটাকে বলা আউটপুট উইন্ডো। তাহলে টোটাল উইন্ডো তিনটা, মেইনলি হলো এখানে দুইটা ডাটা ভিউ, ভেরিয়েবল ভিউ, আর এখানে আরেকটা হলো আউটপুট, টোটাল তিনটা। ওকে, এরপরে আপনি আরো কি করতে পারেন? আপনি এখান থেকে ধরেন আপনি কোনো একটা কাজ রিসেন্টলি করছেন, বারবার আপনাকে ডাটা ইম্পোর্ট করা কষ্ট, এই যে রিসেন্টলি ইউজ ডাটাতে ক্লিক করলে আমি যে রিসেন্টলি এই ডাটা ইউজ করছি এগুলো এখানে আছে, আপনি এক ক্লিক করলে এটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে এইটা গেল। তাহলে আপনি এখানে সেভিং এর কাজ করতে পারবেন, অন্যান্য ফরম্যাটের ডাটা এখানে ইম্পোর্ট করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই যে এই ডাটাটাকে আমি এক্সেলে নিয়ে যাব, তাহলে আপনি এখানে যে করবেন এসপিএসএটাকে এই যে এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সেলে ক্লিক করেন। হ্যাঁ, আপনি নতুন করে নাম দেন, সেভ দেন। তাহলে এই ডাটাটা দেখেন এখানে এক্সেলে ইম্পোর্ট হয়েছে। আমি আমার যে ফোল্ডার সেখানে যাই, এই দেখেন এক্সপিএসএস সেশন, এই তো দেখেন ওগুলা ফাঁকা ছিল তাই নাল দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন এইটা এতক্ষণ এসপিএসএস এ লিখছিলাম, এটা এক্সেলে চলে আসছে। তাহলে এটাও কিন্তু আপনি ইজিলি করতে পারেন যে এসপিএসএস এর ডাটাকে এক্সেল বলেন অন্যান্য যে কোনো ফরম্যাট আপনি নিয়ে যেতে পারেন। এই চেস আছে, স্টাটা আছে, আরো অনেক জায়গায় আপনি সিএসভি তে নিয়ে যেতে পারেন। এবার আসি এডিটে। এডিটের অপশন কি? আপনি নতুন করে দেখেন আন্ডু রিডো, এই বাটনটা আমরা সবাই জানি, কন্ট্রোল জেড দিয়ে কোন একটা জিনিস ধরেন ভুলে লিখে ফেলছেন, এটা কেটে ফেলছেন, এখন এটা তো কেটে গেল। তাহলে আপনি যখন এই যে এইটা হলো আন্ডু বাটন, এটাতে ক্লিক করলে এটা আবার চলে আসবে, এটা আমরা অনেকে জানি। তো এরপরে আমাদের আরো আছে, নতুন করে কোন একটা ভেরিয়েবল ইনসার্ট করতে চাই, কোনো কেস ইনসার্ট করতে চাই, কোনো কিছু রিপ্লেস করতে চাই। রিপ্লেস বলতে আমি চাচ্ছি যে যে না, আমার এই এই মিডিয়াম কথাটাকে আমি এম দ্বারা প্রকাশ করব, তাইলে আমি কি করব? এই যে গো টু, এই যে রিপ্লেস অপশনে ক্লিক করলে আমি মিডিয়াম কথাটা লিখবো, মিডিয়াম, এটা এক্সেলও আমরা জানি। এম এ ক্লিক করে আমি যখন এই যে রিপ্লেস অল দিব দেখেন, তাহলে কিন্তু আমার মোটামুটি এই তো আমার মিডিয়ামটা এম এ কনভার্ট হয়ে গেছে। তাহলে এখানে আমরা টুকটাক এডিট করতে পারি। ভিউতে এসে আমরা উইন্ডোটাকে কাস্টমাইজ করতে পারি। ধরেন আপনি ধরেন স্ট্যাটাস বারে ক্লিক করলেন, আপনার এখানে স্ট্যাটাস আপনি দেখেন নিচের দিকে খেয়াল করেন একটু, এই তো টুল বক্স আসছে এই যে নিচে। হ্যাঁ, যে এখানে আপনার এই ডাটা অ্যানালাইসিস কি রেডি, কি কতটুকু প্রোগ্রেস, এটা এখানে শো করে। তো এটা এখানে শো করবে। আপনি আরো দেখাইতে পারেন যে টুলবার, এই ডাটা এডিটর দেখেন এখানে অপশন গুলা চলে গেছে। তো এগুলা কিন্তু আপনি এখান থেকে আবার নিয়ে আসতে পারেন। হ্যাঁ, ওকে। এছাড়াও আপনি চাইলে আরো কিছু দেখেন, আমরা গ্রিড লাইনটা সরাই দিতে চাই, সেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা আগাচ্ছি সামনে। এবার আসি ডাটা, আমরা একটা রিয়েল লাইফ ডাটা দিয়ে দেখাবো। এখানে আপনি কি করতে পারবেন? এখানে এসে আপনি এই ভেরিয়েবলের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করতে পারবেন, আপনি নিউমারিকে ইয়াতে নিতে পারবেন, এই স্ট্রিং এ নিতে পারবেন, স্ট্রিংকে নিউমারিকে আনতে পারবেন। এরপর আপনি এখান থেকে মিসিং ভ্যালু ডিলিট করতে পারবেন, মিসিং ভ্যালু অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা দেখাবো নতুন কোন ডাটা এখানে ইম্পোর্ট করতে পারেন, একটার সাথে এটা মার্জ করে ফেলতে পারেন, এই ডাটাকে স্প্লিট মানে দুই খণ্ড করে ফেলতে পারবেন। এখানে আমরা যতটুকু সম্ভব দেখাবো। ট্রান্সফর্ম খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই দরকারি। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার এই বয়সটা একটা রেঞ্জে চলে যায়, যে 20 থেকে 22, 22 থেকে 24, তাহলে এই যে এটাকে নিউমেরিক্যাল ভেরিয়েবলকে আপনি ক্যাটাগরি বানাবেন। তাহলে এইখানে আমরা ট্রান্সফর্ম অপশন ক্লিক করে যে এই রিকোড আমরা দেখবো, একটা রিয়েল লাইফ ডাটা নিয়ে দেখবো। এরপরে কোডিং, অটোমেটিক কোডিং করতে পারবো এখানে। এখানে আমরা সকল অ্যানালাইসিস এখানে করি, যা যা অ্যানালাইসিস আমাদের এখানে আমরা যাব। যত ধরনের গ্রাফ তৈরি করতে হয় এখানে। এছাড়া ইউটিলিটিস আমরা ভেরিয়েবলের মানে বিভিন্ন জিনিস আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। এক্সটেনশন মানে আমার যদি কোনো নতুন প্যাকেজের প্রয়োজন হয় আমরা এখানে অ্যাড করতে পারবো। উইন্ডো গুলো আমরা এখানে শো করব। এই হেল্প বাটনে গিয়ে আপনি আরো অনেক কিছু সাপোর্ট দেখতে পারেন, এগুলো খুব বেশি প্রয়োজন নাই, আমাদের মেইনলি দরকার এই কয়টা। হ্যাঁ, ডাটা, ট্রান্সফর্ম, অ্যানালাইজ, গ্রাফ, এই চারটা জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। ঠিক আছে, ওকে। এখন চলেন আমরা আমাদের আসল কাজে আসি। আমরা মোটামুটি 11টায় আসছি, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা 15 মিনিটে দেখবেন যে আমাদের এই আজকের যে মডিউল আমি আপনাদেরকে দেখাই, যে এই জিনিসগুলো আমরা দেখবো। ভেরিয়েবল টাইপস আমরা অলরেডি দেখেছি, নিউমেরিক স্ট্রিং কি জিনিস আমরা আর একটু ডিটেলসে যাব। সেজন্য আমরা একটা ডাটা ইউজ করব। আমি আগে এক্সেলের ডাটাটা দেখাই দিই আপনাকে।
আজকের সেশনের জন্য। ওকে, আজকে সেশনের জন্য আমাদের কাছে একটা ডাটা আছে, একটা সার্ভে, যেখানে তাদের হেলথ রিলেটেড একটা সার্ভে ডাটা আছে, যেখানে তার জেন্ডার, রেসিডেন্স, তার এডুকেশন থেকে শুরু করে তার হাইট, ওয়েট, ফিজিক্যাল, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল থেকে শুরু করে সবকিছু আছে। মনে করেন আপনি রিয়েল লাইফ একটা ডাটা নিয়ে এখানে ডিল করতেছেন, ঠিক আছে? চলেন আমরা এটাকে স্পেসিসে নিয়ে যাই। সবাই একটু মনোযোগ দিবেন। ধন্যবাদ, এত রাতে কষ্ট করে আপনারা ক্লাস করতেছেন। আমরা আমাদের এই আজকেই হয়তো আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করেছি, পরবর্তী গুলোতে আমাদের এত সময় নিব না, আমরা এক্সাক্ট আমাদের কাজে চলে আসবো। ওকে ফাইন, আমরা যাব ইম্পোর্ট অপশনে। ইম্পোর্টে এক্সেল ডাটা ক্লিক করব, করে ডাটাতে ক্লিক করে ওপেন দিব। ওকে, এখানে এই দুটো অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি একটু এক্সেলের দিকে যান, এক্সেলে কিন্তু প্রথম রোটা কি ছিল? ভেরিয়েবল নাম ছিল, এটা তাকে বলে দিতে হবে রিড ভেরিয়েবল নেমস ফ্রম ফার্স্ট রো অফ দ্য ডাটা, এটা বলে দিতে হবে। আপনি যদি এটা বাদ দেন, তাহলে দেখেন জেন্ডার কথাটা ডাটা স্প্রেডশিটে চলে গেছে। তো এটা ক্লিক করলে এটা ভেরিয়েবলের নামে চলে যাবে। ওকে দিব, ডাটাটা আসবে। এই তো আমাদের ডাটা চলে আসছে, ঠিক আছে? এবং এই তো আমার মোটামুটি সবকিছু এখানে গোছানো। মোটামুটি তাদের কোনটা কি ভেরিয়েবল, কোনটা নিউমেরিক, কোনটা স্ট্রিং সেটাও হয়ে গেছে, কোনটা নমিনাল, কোনটা অর্ডিনাল, হ্যাঁ, কোনটা স্কেলে আছে সেগুলোও এখানে আছে। এখন স্যার আমাকে একটু বলেন যে এই জিনিসগুলা কি, এখানে কি করতে হয়? এটা ভেরিয়েবল নেম অলরেডি আলোচনা হয়েছে। এগুলো হলো ভেরিয়েবলকে আপনি মানে স্পেসিফাই করে দিবেন। এটা ভেরিয়েবল টাইপ। স্যার উইথ দ্বারা কি বুঝাচ্ছেন? উইথ দ্বারা বুঝাচ্ছি আপনার মানে নাম, মানে নাম। আপনি যদি এটা 20 দেন, তাহলে আপনার 20 অক্ষরের নাম হবে, আপনি 20 অক্ষর পর্যন্ত নাম লিখতে পারবেন। আপনি যদি এটা 5 দেন, আপনি এটা 2 দেন, 2 দেন, তাহলে এখানে আপনি 2 অক্ষর পর্যন্ত, মানে এটা উইথ আর কি। ভেরিয়েবল নামের ক্ষেত্রে এটা উইথ। একবার লিখে ফেললে সমস্যা নাই, আপনি যদি এখানে স্পেসিফাই করে লিখতে যান তাহলে সমস্যা হয়। এটা সবসময় 8 থাকে, এটা যেভাবে সেভাবে, এটা কোনো অ্যানালাইসিসে কোনো প্রবলেম করবে না। তার ডেসিমাল দ্বারা কি বোঝাচ্ছে? আপনি এখানে 2 দেন, হ্যাঁ, আপনি 2 দিয়ে দেখেন এখানে এইজ এর পর কিন্তু দশমিকের পর ডাবল জিরো চলে আসছে। আপনি এখানে এটা 0 করে দেন, দেখেন এইজ এর পর আর কোনো দশমিকের পর কিছু নাই। সো এটা এগুলো অ্যানালাইসিসে কোনো ইফেক্ট পড়ে না। আপনার যেটা লাগবে এই ভ্যালুটা লাগবে, ভ্যালু, ঠিক আছে? এটার কাজ কি এটা একটু দেখি। আর এগুলো তো আলোচনা করছি, আর এগুলা কিছু ধরার দরকার নাই, এগুলো কিচ্ছু ধরার দরকার নাই। এগুলো দরকার না, আমার টাইপ লাগবে, ভ্যালু লাগবে, মেজার লাগবে, ঠিক আছে? আর নাম তো শুরুতে আলোচনা করছি। ওকে, আমরা এখানে এই জেন্ডার, ধরেন জেন্ডার একটু আসি। জেন্ডারে কি আছে? মেল আছে, ফিমেল আছে। বাবা সফটওয়্যারকে বলতে হবে যে 1 দ্বারা আপনি মেলকে কত দ্বারা কি বুঝাচ্ছেন, ফিমেলকে কি বুঝাচ্ছেন। ও অনেক সময় কনফিউজড হয়ে যায়। আমাদেরকে কোড করে বলে দিতে হবে যে আমার এই দুইটা ক্যাটাগরিতে কোনটা কি বুঝাচ্ছে। এই জন্য আমরা যেটা করব, ভ্যালু বরাবর জেন্ডার বরাবর এখানে ক্লিক করব, করে এন্টার দিব। দিলে দেখেন এখানে একটা অপশন আছে, আমি 1 দিলাম। 1 দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি? আমি ফিমেল বুঝাতে চাচ্ছি, দিয়ে অ্যাড দিব। এক্স্যাক্টলি ওখানকার হুবহু নাম হইতে হবে, ছোট হাতের বড় হাতের হইলে কিন্তু সমস্যা। 2 দ্বারা আপনি মেল বুঝাচ্ছেন। ওকে, এখন স্যার এখানে আমি ডিফাইন করে দিলাম 1 দ্বারা ফিমেল, 2 দ্বারা মেল। এবার একটু আমি এখানে ডাটা ভিউতে আসি। স্যার এখানে তো কোনো পরিবর্তন হলো না, এখানে মেল ফিমেলই দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটু এবার দেখেন। হ্যাঁ, ওকে, ফিমেল মেল, এটা কেন চেঞ্জ হচ্ছে না? তাহলে আরেকটা জিনিস, একটু রেসিডেন্স, আরবান রুরাল, এটা তো হয়ে যাওয়ার কথা। রুরাল আরবান, ওখানে মনে হয় স্পেলিং এ ঝামেলা হয়েছে। সেম ভাবে আমরা 1 দ্বারা আরবান, 2 দ্বারা রুরাল। এখন স্যার এগুলোকে হাতে ধরে ধরে করবো না। এটার জন্য আমরা যেটা করব, আমরা যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে গিয়ে অটোমেটিক রিকোড, এই অটোমেটিক রিকোড অপশনটা সিলেক্ট করব। করার পরে
আপনি যেটা করবেন, ধরেন এই জেন্ডারটাকে এই বক্সে দিয়ে দিবেন, জেন্ডারের নতুন করে নাম দিবেন, ধরেন gender2, অ্যাড নিউ নেম, ওকে ক্লিক করেন। ওকে, আমার এখানে নাম এই মেল ফিমেল ডাবল হয়ে গেছে, বুঝছেন? এই জন্য আমার এখানে একটু প্রবলেম করতেছে। এটা হলো শর্টকাট বাটন, আপনি যদি রিসেন্টলি কোনো অ্যানালাইসিস ক্লিক করেন তাহলে এটা এখানে শর্টকাটে ডিরেক্ট চলে আসে। তো আমি এখান থেকে গেলাম, আবার আমি ধরেন জেন্ডার না, আমি রেসিডেন্সটাকে কোড করতে চাই, নতুন নাম দিলাম রেসিডেন্স2। আপনাকে নতুন করে ভেরিয়েবল নাম দিতে হবে রেসিডেন্স2, অ্যাড দিয়ে এবার ওকে দেন। দেখেন সে অটোমেটিক্যালি 1 কে দ্বারা রুরাল ধরে নিছে, 2 দ্বারা আরবান ধরে নিছে। এবার আমরা একটু এখানে এসে দেখি, এই তো এখন আমি কিন্তু এই জিনিসটা করি নাই, সে অটোমেটিক্যালি এটা করে দিচ্ছে। সো অটোমেটিক রিকোডের সাথে সাহায্যে আপনি কিন্তু সহজে ইজিলি এই ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলকে কোড করতে পারবেন, ঠিক আছে? এছাড়া আপনি যেটা করতে হবে, আমরা একটু মডিউল ধরে ধরে যাই। মডিউলে ছিল কি, তাহলে ভেরিয়েবল নাম সেট হয়ে গেছে, লেবেলিং ভ্যালু লেভেল এটাই করতেছি আমরা এখন। এরপর আমরা মিসিং ডাটায় যাব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনি চাইলে এই যে লেভেল যে অপশনটা, এটাতে আপনি যা মন চাই বাড়তি ইনফরমেশন লিখে রাখতে পারেন, যেন এইজ অফ দা পার্টিসিপেন্ট, হ্যাঁ এটা দিতে পারেন। এটা হলো ভেরিয়েবল সম্পর্কে বাড়তি তথ্য, এটাকে লেভেল বলে। এটা অ্যানালাইসিসে কোনো প্রভাব ফেলবে না। এটা আপনি আপনার ভেরিয়েবল নাম যখন শর্ট করে লিখি, এটা ডিটেলস মনে রাখার জন্য আমরা এটা এখানে লিখে রাখি, ঠিক আছে? ওকে, তাহলে এবার আপনি ধরেন আরেকটা জিনিস আছে যে মিসিং ভ্যালু। স্যার মিসিং ভ্যালু জিনিসটা কি? আমরা মেজারমেন্ট নিয়ে অলরেডি আলোচনা করছি, নমিনাল অর্ডিনাল কিভাবে দিতে হবে এটা এখানে সিলেক্ট করে দিছি। আমাদের দরকার মিসিং ভ্যালুর বিষয়টা নিয়ে, ঠিক আছে? আমরা আসবো। তো ডাটা এন্ট্রিতে আসি, আমরা ডাটা ইনপুট কিভাবে দিতে হয় সেটা দেখেছি, আমরা কিভাবে রেকর্ড করতে হয় সেটা মানে দেখেছি, আমরা মিসিং ভ্যালু কিভাবে হ্যান্ডেল করতে হয় ডাটা ক্লিনিং এ, এটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি জরুরি, আমরা আসতেছি। তো ধরেন আপনার কাছে এখানে কোনো কারণে এই 2টা ডাটা মিসিং হয়ে গেছে, বা এখানে ফ্যামিলি সাইজে 2টা ডাটা মিসিং হয়ে গেছে। এখন আমাদের হাতে উপায় কি? তো উপায় হলো, আমরা অনেক সময় মিসিং ভ্যালুকে ডাটা দ্বারা রিপ্লেস করে দেই, আবার অনেক সময় এটাকে ড্রপ করে দেই। ডাটা ক্লিনিং এর বড় একটা সমস্যা, আপনার ডাটা যদি মিসিং ভ্যালু থাকে, অ্যানালাইসিসের পূর্বে মিসিং ভ্যালুকে ক্লিন করে নিতে হবে। মিসিং ভ্যালু মানে যে যখন ডাটা থাকবে না, তখন আমরা যেটা করি, আমরা যাব ডাটাতে, এই এই আচ্ছা, এখানে এই তো ট্রান্সফর্মে যাব, অনেক অপশন, রিপ্লেস মিসিং ভ্যালু। আচ্ছা, রিপ্লেস মিসিং ভ্যালুতে ক্লিক করে ধরেন ফ্যামিলি সাইজ ভেরিয়েবলটাকে আমরা দিয়ে দিলাম, অটোমেটিক্যালি সে মানে এখানে আমরা নাম করছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে যে 2টা মিসিং ভ্যালু তৈরি হয়েছে, যে এই দুইটা ফিল আপ করতে, কারণ ফিল আপ করার অনেক নিয়ম আছে, এখানকার এভারেজ দ্বারা আপনি এটাকে ফিল আপ মানে রিপ্লেস করতে পারেন। আপনি মিসিং ভ্যালুকে ফিল আপ করার জন্য এই যে সিরিজ মিন, মিন অফ নিয়ার বাই পয়েন্টস, আশেপাশে যে ডাটা সেটা দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন। মিডিয়ান অফ নিয়ার বাই পয়েন্টস, এখানে আশেপাশে যে ডাটাগুলো এদের মিডিয়ান নিয়ে এখানে ফিল আপ করা হবে। কারণ আমরা মিডিয়ান দিয়ে যদি করি, করে ওকে দেই, হ্যাঁ বলছে এনি পেন্ডিং চেঞ্জ অপারেশন উইল বি লস্ট। ওকে, দেখি এবার এখানে একটু দেখি। ওকে, বলছে রিপ্লেস মিসিং ভ্যালু, 2টা মিসিং ভ্যালুকে সে রিপ্লেস করছে, তার এখানে তো চেঞ্জেসটা দেখতেছি না, আছে এই তো। দেখেন সে ফ্যামিলি সাইজ নামে আরেকটা ডাটা তৈরি করছে, করে এই 2টা যে মিসিং ছিল সে অটোমেটিক্যালি ফিল আপ করে দিছে। তাহলে আমরা অনেক সময় কিন্তু মিসিং ভ্যালু থাকলে টেনশনে পড়ে যাই, সো ওকে দিলে কিন্তু ওটা রিপ্লেস করে দিবে। বিভিন্ন মেথড আছে, ঠিক আছে? এবং সে আলাদাভাবে একটা ভেরিয়েবল তৈরি করবে। আপনাকে প্রতিবার এই ডাটা ভেরিয়েবল ভিউ থেকে ডাটা ভিউতে আসতে হবে না, আপনি এখানে এই যে পাশে 22-এ ক্লিক করেন, ওখানে চলে যাবেন। আপনি এখানে ম্যারিটাল স্ট্যাটাসের পাশে ডাবল ক্লিক করেন, ম্যারিটাল স্ট্যাটাসে চলে আসবেন। ওকে, তাহলে আমরা মিসিং ভ্যালু কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখলাম ক্লিনিং এ। আমরা একটু দেখতে চাই যে কিভাবে মিসিং ভ্যালুকে আমি ডিলিট করে দিব, আমার প্রয়োজন নাই। তো সেই জন্য আমাকে যেটা চাইতে হবে, ধরেন আমি যাব ডাটাতে,
ডাটাতে গিয়ে আমি যাব সিলেক্ট কেস এই যে এটাতে যাওয়ার পরে আমি ধরেন এই যে ফ্যামিলি সাইজ এই অপশনটা সিলেক্ট করব, এই যে এটা ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড আমরা এটাতে ক্লিক করব। করার পরে আমরা এখানে যাব, আমরা লিখব নট মিসিং, লিখে ব্র্যাকেটের ভিতরে আমি ফ্যামিলি সাইজ ভেরিয়েবলটা দিব, দিয়ে কন্টিনিউ দিব। ওকে, দেখি কি হয়েছে। এই দেখেন এই পাশে কিন্তু দুইটা জিনিস ক্রস হয়ে গেছে, তার মানে এই ফ্যামিলি সাইজের যে এই দুইটা মিসিং ভ্যালুর জন্য এইটা আর ডাটা সেটে সে কাউন্টই করবে না। বুঝতে পারছি, কারো কোনো কুইরি থাকলে আপনারা করতে পারেন। ঠিক আছে, আমি আসবো আপনাদের কুইরিতে আসবো, আমি বলবো যে এই 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 জাস্ট এইটুকুই মিসিং ভ্যালু শেষে আপনাদের আমি প্রশ্ন নিব। তো দেখেন যখন আমি এই ট্রান্সফর্মে গেলাম, সরি ডাটাতে গেলাম, সিলেক্ট কেসে গিয়ে আমি যখন ইফ কন্ডিশন ইজ স্যাটিসফাইড ওখানে গিয়ে আমি বলে দিলাম যে ফ্যামিলি সাইজে নট মিসিং এই অপশনটাকে করে দিলাম, ওইটা বাদে যেগুলো মিসিং আছে সেগুলোকে সে ক্রস করে দিছে, সে আবার এটাকে কোনোভাবে অ্যানালাইসিসে আনবে না। তাহলে আমাদের হাতে দুইটা অপশন, এক হলো মিসিং ভ্যালুকে আপনি ডিলিট করে দেন অথবা ফিল আপ করে দেন। আমরা কিন্তু এসপিএসএস হিসেবে সেটা কিভাবে করতে হয় সেটা দেখছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের পরের মডিউলটা গেল হ্যান্ডলিং মিসিং ভ্যালু। ওকে, এবার হলো রিকোড। রিকোড করা লাগতে পারে আপনাকে। রিকোডটা কি স্যার? ধরেন আপনি চাচ্ছেন যে আপনার যে বয়সটাকে ক্যাটাগরি করবেন, 3টা ক্যাটাগরি করবেন, 20-এর নিচে, 20 থেকে 30, 30-এর বেশি, এরকম ক্যাটাগরি করবেন। সেটা কিভাবে করবেন? এটা করবেন এই যে ট্রান্সফর্মে যাবেন, রিকোড ইনটু সেম ভেরিয়েবল, রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল, দুইটা অপশন আছে। রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল দিলে সে এইজের জন্য আরেকটা ভেরিয়েবল তৈরি করবে, করে সেখানে ক্যাটাগরিটা তৈরি করে দিবে, আলাদা একটা ভেরিয়েবল তৈরি করবে। আর রিকোড ইনটু সেম ভেরিয়েবল দিলে সে এই ভেরিয়েবলটাকে পরিবর্তন করে এখানে ক্যাটাগরি তৈরি করে দিবে। আমরা রিকোড ইনটু ডিফারেন্ট করব সবসময়। রিকোড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল কাকে করব? এইজ কে। ওকে, করার পর আপনাকে নতুন নাম দিতে হবে, এইজের নতুন নাম দিতে হবে। আমরা নাম দিব এইজ2, লেভেল দরকার নাই। দিয়ে আমরা চেঞ্জ অপশন ক্লিক করব, করার পর এই অপশনে আসবো ওল্ড এন্ড নিউ ভ্যালুজ, ক্লিক করব। করার পর এই যে এটা আমরা সবার আগে যেটা করব, রেঞ্জ লোয়েস্ট ট্রু, মানে রেঞ্জ বলতে একটা সংখ্যার নিচ পর্যন্ত। আমরা চাচ্ছি কি 20-এর নিচে একটা ক্যাটাগরি হোক, তাহলে আমরা এখানে দেব 20, তার মানে 20-এর নিচে যত বয়স আছে সেটা নিয়ে একটা ক্যাটাগরি হবে, সেটার নাম দিলাম 1, অ্যাড করব। তার মানে এইজের মধ্যে যাদের বয়স 20-এর নিচে আছে তাদের একটা ক্যাটাগরি হবে, সেটা হলো 1। এরপরে আরেকটা ক্যাটাগরি রেঞ্জে যাব, এই যে রেঞ্জ অপশন ক্লিক করব, আরেকটা ক্যাটাগরি করতে চাচ্ছি আমি 20 থেকে 30, এটা নিয়ে আরেকটা ক্যাটাগরি করতে চাচ্ছি, তাহলে এখানে দিব 20, এখানে দিব 30, এবং এটাকে দিব 2 নাম্বার ক্যাটাগরি, অ্যাড দিব। এরপর একটা বলছি কি এরকম ভাবে আপনি চাইলে আরো করতে পারেন। আপনি যদি ফাইনালি বলেন যে না আমার লাগবে না, 3টা ক্যাটাগরি লাগবে, এরপরে 30-এর বেশি, তাহলে রেঞ্জ ভ্যালু থ্রু হাইস্ট 30, একটাই ভ্যালু দিলে হবে, তার মানে হচ্ছে 30-এর বেশি, বাকি যেটা আছে এদেরকে নিয়ে আরেকটা ক্যাটাগরি করবে। ওকে দেন, ওকে তৈরি হয়েছে। আমরা একটু যাই ভেরিয়েবল ভিউতে যাই, দেখেন এইজ2 নামে একটা ভেরিয়েবল তৈরি হয়েছে, একটু পাশে ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি হয়েছে। এখন এটা ডট কেন হয়েছে? ডট হয়েছে এই কারণে যে আমাদের যে ওকে, এটা তো এরকম হওয়ার কথা না, আমি একটু আবার একটু চেক করি কোথায় ভুলটা হলো, আমার তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা আবার একটু যাই, ডিফারেন্ট ভেরিয়েবল, আমরা নাম দেই এইচ3। ওকে, আমরা এখানে যাই, আমরা একটা কাজ করি আমাদের বোঝার সুবিধার্থে, আমরা এখানে দিব 0, এখানে দিব 20। ঠিক আছে, এটাকে এগুলাকে রিমুভ করে দেই, আগের গুলাকে রিমুভ করে দেই। আমরা দিব 0 থেকে
0 থেকে 20 পর্যন্ত একটা ক্যাটাগরি হবে 1 অ্যাড, 21 থেকে 30 পর্যন্ত আরেকটা ক্যাটাগরি হবে 2 অ্যাড। আমরা চাচ্ছি 30 থেকে এবার 100 পর্যন্ত যত আছে সেটাকে আমরা আরেকটা ক্যাটাগরি করব, সেটার নাম দিলাম 3 অ্যাড। কন্টিনিউ দেই, ওকে দেই, আশা করি এবার আর সমস্যা হবে না। এই তো এবার ক্যাটাগরি হয়েছে, দেখেন 3টা ক্যাটাগরি হয়েছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার এই ক্যাটাগরি তৈরি করতে পারেন। এটাকেই বলে রেকর্ড, রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। দেখেন এইজ নামক আরেকটা ভেরিয়েবল তৈরি করে দিয়েছে এবং ক্যাটাগরি করে দিয়েছে। এবার আপনি যেটা করতে পারেন, আপনি এখানে বলতে পারেন এই যে 1 মানে কি, 1 মানে হলো 0 থেকে 20 বছর। 2 মানে কি, 2 মানে 21 থেকে 30 বছর। 3 মানে কি, ওইটা দ্বারা বোঝাচ্ছে 30 প্লাস। এটা আমি জাস্ট নামকরণ করতেছি, অ্যাড দেন, ওকে দেন। এই যে দেখেন এটা কিন্তু লেবেলিং হয়ে গেছে। এই অপশনে ক্লিক করলে আপনি দেখেন এগুলার নাম দেখতে পারবেন, ক্যাটাগরি গুলার নাম, যেটা আমরা নাম করছি 2 মানে কিন্তু আমরা দিছি 21 থেকে 30, আর 3 মানে কিন্তু বলছি 30 প্লাস। তাহলে এটা কিন্তু এভাবে শো করবে, আপনি এখানে ক্লিক করলে ক্যাটাগরি শো করবে, লেভেলও শো করবে। ঠিক আছে, এই তাহলে আমাদের মোটামুটি এই রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল, মানে আপনি একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলে কনভার্ট করা, সেটা হয়ে গেছে। আমরা মোটামুটি ডাটা ইনপুট, মিসিং ডাটা হ্যান্ডলিং, এই বিষয়গুলো দেখছি। ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয়, এটা টাইপস কিভাবে চেঞ্জ করতে হয়, প্রপার্টি, সেটা দেখছি। একটু ওভারঅল ওভারভিউ দেখছি। এবার আমরা অ্যানালাইসিসে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব আমরা। একটু দেখি, শুরুতে যাব। আমাদের আজকের অ্যানালাইসিস হলো কি, ফ্রিকোয়েন্সি, মিন, মিডিয়ান, মোড এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা ওরা আমাকে তৈরি করে দিয়েছে, আমি সেভাবেই দেখাবো। আচ্ছা, সবার আগে আমরা ফ্রিকোয়েন্সি দেখাবো। ফ্রিকোয়েন্সি কিভাবে দেখাবো, ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস কখন করি স্যার? ফ্রিকোয়েন্সি করি ক্যাটাগরিক্যাল স্ট্রিং ভেরিয়েবলের জন্য, এক কথায় শেষ। ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করি ক্যাটাগরিক্যাল, যেরকম যে এডুকেশন, যাদের ক্যাটাগরি আছে তাদের জন্য ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল। ওকে, আমরা যাবো অ্যানালাইজে, সবাই একটু দেখি। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এরপর হলো ফ্রিকোয়েন্সি। মানে সবই শো করবে, কিন্তু আমরা যেটা দিব ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে শুধু এখানে দিব। একটা একটা এখানে ক্লিক করব, এই বক্সে দিয়ে দিব। রেসিডেন্সি ক্লিক করে এই বক্সে দিয়ে দিব, এক একটাকে এখানে দিয়ে দিব। ওকে দেই, এই তাহলে প্রতিটা ভেরিয়েবল চলে আসছে। হ্যাঁ, রুরালে 54 জন আছে, আরবানে 44 আছে। ঠিক আছে, এই টোটাল 55% 44%। আমাদের ডাটা ছিল 100টা, কিন্তু ডাটা দেখাচ্ছে 98টা। কেন? বাকি দুইটা কই গেল? ওই যে দুইটা ডাটাকে আমি ক্রস করে রাখছি, এই দুইটা কোনোভাবে অ্যানালাইসিস অ্যাড হবে না। ঠিক আছে, এগুলো মিসিং। এভাবে আমরা কিন্তু এডুকেশনের জন্য পাবো। হ্যাঁ, এডুকেশন এর জন্য হায়ার কতজন, প্রাইমারি কতজন, সেকেন্ডারি কতজন, পার্সেন্টেজ এবং ফ্রিকোয়েন্সি চলে আসছে। ওকে, এবার আসবো আমরা মিন, মিডিয়ান, মোড। মিন কিভাবে বের করবো, মিডিয়ান, মোড এগুলা কি? আমরা যখন একটা ডাটা অ্যানালাইসিস করি, এই মিন, মিডিয়ান, মোডের সাহায্যে আমরা ওখান থেকে এভারেজ বের করি। এভারেজ, এই এভারেজ ইনকাম কত। এখন এটার জন্য একবার মিন ব্যবহার করি, একবার মিডিয়ান ব্যবহার করি, একবার মোড ব্যবহার করি। কোনটা কখন ব্যবহার করি, এদের মধ্যে একটু তফাৎ আছে, বাট তিনোটাই এভারেজ, তিনোটাই কিন্তু আমার এভারেজকে ইন্ডিকেট করতে। তো আমরা যাব অ্যানালাইজে, ডেসক্রিপটিভে, এই যে ডেসক্রিপটিভ অপশনটাতে ক্লিক করব। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে গিয়ে এই ডেসক্রিপটিভে ক্লিক করব। করার পরে ধরেন আমরা বলে রাখি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করি নিউমেরিক্যাল ভেরিয়েবল গুলোর জন্য, এরকম বিএমআই, এটা নিউমেরিক্যাল। আপনি বুঝবেন কিভাবে, যে দেখেন পাশে স্কেল দেখা যাচ্ছে। আর এগুলো হলো আমার নমিনাল ভেরিয়েবল, এই যে এই ক্যাটাগরি শো করতেছে বেলুনের মতো। ওকে, আমি ব্লাড প্রেশার দেখতে চাই, হেলথ স্কোর দেখতে চাই, কোলেস্টেরল লেভেলের স্কোর দেখতে চাই। ওকে ক্লিক করি, এই তো চলে আসছে। তাহলে আমার মিন আসছে, ব্লাড প্রেশারের মিন, এভারেজ বিএমআই আমাদের পার্টিসিপেন্টদের 27, ব্লাড প্রেশার উপরেরটা হলো 130-এর কাছাকাছি, নিচেরটা 70, কোলেস্টেরল 206। ঠিক আছে, এটা হলো মিন। কিন্তু স্যার মিডিয়ান তো আসলো না। আমরা আবার যাব, ডেসক্রিপটিভে যাব। ডেসক্রিপটিভে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই যে এখানে অপশন আছে, এই যে অপশনে ক্লিক করবেন। এখানে এই ভেরিয়েবল গুলা বক্সে দেওয়ার পর অপশনে ক্লিক করবেন।
করার পরে দেখেন মিন আছে, ভেরিয়েন্স আছে, রেঞ্জ আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা একটু আরেকভাবেও যাইতে হবে আমাদেরকে। এই তো, আপনি ফ্রিকোয়েন্সির ভিতরে গিয়েও এই ভেরিয়েবল গুলো দিয়ে দিতে পারেন। দিলে এখানে স্ট্যাটিস্টিক্স আছে, আমরা এগুলাকে বের করে দেই, এদেরকে দিই। এই স্ট্যাটিস্টিক্স অপশনে গেলে দেখেন মিন, মিডিয়ান, মোড, তিনটা অপশন আপনি পেয়ে যাবেন। ক্লিক করেন, ওকে দেন, এই তো এদের ফ্রিকোয়েন্সি আসছে। আমাদের ফ্রিকোয়েন্সি দরকার নাই, হ্যাঁ, আমাদের দরকার মিন, মিডিয়ান, মোড। এই তো এটা, ঠিক আছে। এই বক্সটা দরকার স্ট্যাটিস্টিক্স, ওটা দরকার না, আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল দরকার না। দেখেন মিন আসছে কত, মিডিয়ান আসছে কত, মোড। তাহলে মিন বলতেছে বিএমআই এর মিন বলতেছে 27, মিডিয়ান বলতেছে যে না এটা 26.90, মোড বলতেছে এটা 16। হ্যাঁ, কখন কোনটা ব্যবহার করি আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে একটু আলোচনা করে যাব। এই, তাহলে এই হলো আজকে আমাদের মডিউল 1, যার সাহায্যে আমরা যেটা করতে পারবো, ভেরিয়েবলকে কিভাবে স্পেসে ইনপুট দিতে হয়, কিভাবে এটাকে সেট আপ করতে হয়, এরপরে নামকরণ করতে হয়, স্কেল গুলা কিভাবে সিলেক্ট করতে হয়, ডাটা এর পর কিভাবে ক্লিনিং করতে হয়, মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হয়, রেকর্ড কিভাবে করতে হয়, আর ফাইনালি আজকে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখছি। এই তো এলো আজকে সেশন। কারো কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি যদি আমাকে একটু বলতেন। ওয়ান বাই ওয়ান একটু আপনারা হাত তুলতে পারেন, আমি একটা অপশন আছে। নাবিহা তাবাসসুম, ওকে, জি স্যার, বলেন। আপনি একদম শুরুর দিকে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স এ একটা স্লাইড দেখিয়েছিলেন, তো সেখানে আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এই জিনিসটা যদি আবার কাইন্ডলি বলতেন, তখন মানে সরি আমি খেয়াল করতে পারিনি ভালো করে। আচ্ছা আচ্ছা, স্ট্যাটিস্টিক্স, পুরো স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটাকে দুই ভাগ করা হয়েছে, একটা হলো ডেসক্রিপটিভ আর একটা হলো ইনফারেন্সিয়াল। ধরেন বিষয়টা হলো, একটা বিষয় আমি যদি সিম্পলি বলি, আমরা যখন কোন একটা গবেষণা করার পর একটা ফলাফল পাবো, সেটা মিন হইতে পারে, মিডিয়ান হইতে পারে, মোড হইতে পারে, সেখান থেকে আরো কিছু মেজার আছে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই ফলাফল গুলাকে আমরা বলতেছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ, যেটা আমরা পাচ্ছি ফলাফল হিসেবে। এখন এই ফলাফল গুলো থেকে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে যে এটা কি ইন্ডিকেট করতেছে, এখান থেকে কি ডিসিশন নিতে পারে। সেই জন্য ওইটাকে, ওই ভবিষ্যৎটাকে বা ধরেন এটাকে প্রেডিক্ট করার জন্য, এখান থেকে একটা ডিসিশন নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইনফার করি, মানে ফিউচার প্রেডিকশন করা টাইপের আর কি, যদি এক্স্যাক্টলি প্রেডিকশন না, বাট এস্টিমেশন টাইপের আর কি, এস্টিমেট করি যে কি হইতে পারে। সেটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, মানে দুইটা ভাগ করা হয়েছে। একটা হলো ফলাফল পাওয়া, আর একটা হলো ফলাফল থেকে ভবিষ্যৎটাকে কমেন্ট করা, এইভাবে মাথায় রাখতে পারেন। স্যার, একটা উদাহরণ দিলে বললে আরো ক্লিয়ার হতো। আচ্ছা, ধরেন আমি যদি বলি, আমি কুমিল্লা জেলার মানুষের 300 মানুষের একটা স্যাম্পল নিয়ে একটা ইনকাম বের করলাম তাদের। আমার ইনকাম বলতেছে 28,000, ভেরিয়েন্স আসছে 2000। ভেরিয়েন্স কি, মানে 2000 কম বেশ হইতে পারে সেটা। ওকে, তাহলে দিস ইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন এখান থেকে আমি কি করতেছি, 300 মানুষ থেকে একটা ছোট্ট স্যাম্পল নিয়ে আমি এখন কুমিল্লা জেলার মানুষের কথা বলতেছি, স্যাম্পল থেকে পপুলেশনের কথা বলতেছি, যে কুমিল্লা জেলার মানুষের ইনকামও কি 30,000 বা 28,000 টাকা, যেটা বললাম। স্যাম্পল থেকে যেটা পাইছি এটা পপুলেশনের জন্য আমি জেনারেলাইজ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা, আমি একটা ইনফার করতেছি, একটা এস্টিমেট করতেছি পপুলেশন সম্পর্কে, দিস ইজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। যে ফলাফলটা পাইলাম এটা ডেসক্রিপটিভ, এটা থেকে যে আমি পুরো একটা কমিউনিটি সম্পর্কে একটা কমেন্ট করতেছি, সেটা হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর আওতায়। ঠিক আছে, হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু অ্যানোভা এখানে যে টেস্ট গুলো আছে, অ্যানোভা, টি টেস্ট, রিগ্রেশন, এগুলো হ্যাঁ কি পরে আমাদেরকে দেখানো হবে যে এটা অবশ্যই কিভাবে? অবশ্যই, কারণ শুনেন, আমি ভালো কথা বলছেন, আমি এই একদিনে তো এত আলোচনা করা যায় না। এগুলো অবশ্যই, এই যে ইনফারেন্স করতে গেলে অবশ্যই স্ট্যাটিস্টিক্স এর একটা কিন্তু বড় সংজ্ঞা আছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর একটা ফর্মাল ডেফিনেশন হলো স্ট্যাটিস্টিক্স ইজ এ ড্যাম লাই, মানে স্ট্যাটিস্টিক্স হলো ডাহা মিথ্যা কথা। এখন কেন, কারণ স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স এর মধ্যে একটা জাস্ট একটা জায়গায় একটু তফাৎ আছে, যে ম্যাথমেটিক্স যেখানে শেষ হচ্ছে স্ট্যাটিস্টিক্স সেখান থেকে শুরু করতেছে, ইন এ সেন্স। আমি এই কথাটা মানে বলার যদিও উচিত না,
বাট ওইটা ওই স্ট্যাটিস্টিক্স এর জন্মটা ওখান থেকে। কিভাবে? ধরেন আমরা যখন একটা ম্যাথ করি উত্তর না পাই আমরা বলে দেই অসংজ্ঞায়িত, বাট স্ট্যাটিস্টিক্স এখানে কিছু প্রপার্টিজ, কিছু থিওরম, কিছু অ্যাজাম্পশন ইউজ করে সেই অসংজ্ঞায়িত উত্তরের একটা সম্ভাব্য ফলাফল দেওয়ার চেষ্টা করে। মাইন্ড ইট, সম্ভাব্য, সম্ভাবনা, দ্যাট মিনস পসিবিলিটি, দ্যাট মিনস প্রবাবিলিটি। তার মানে সে শিওর না, সম্ভাব্য ফলাফল দিচ্ছে। আর সম্ভাব্য ফলাফল কিন্তু মিথ্যা হতে পারে। তো এই যে সম্ভাব্য ফলাফল, সেটাকে কিন্তু যাচাই বাছাই করা ছাড়া আপনি কমেন্ট করতে পারবেন না। যেহেতু এটা একটা মোটামুটি, এই জন্য বলে আর কি, স্ট্যাটিস্টিক কিন্তু মানে ডাহা মিথ্যা কথা। এটাকে প্রুফ করতে হবে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বাজারে ছাড়তে হবে। মানে যেরকম করোনার টিকা যখন আসছে আপনি কিন্তু মানে এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু আপনি দিতে পারেন না। বিষয়টা এরকম, আপনি যখন ফলাফল পাবেন ওটা থেকে ডিরেক্ট কমেন্ট করা যাবে না। এই হাইপোথিসিস টেস্ট, অ্যানোভা, টি টেস্ট, এগুলো পরীক্ষায় পাস করতে হবে, তাইলে আমি পরবর্তীতে কমেন্ট করতে পারবো আর কি। আপনাকে ইন এসেন্স ছোট্ট করে বুঝালাম। এই আমরা শিখবো এগুলা। এনিওয়ান এলস? আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? বলতে পারেন। জি 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 জি, কাফি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। অটোমেটিক রেকর্ড আর রেকর্ডের মধ্যে এদের মধ্যে স্যার মানে কোনো ডিফারেন্স আছে? না, আপনি যখন এই হাতে করবেন, মানে নিজে হাতে ধরে ধরে করবেন, অনেক সময় সাপেক্ষ বিষয় বাবা। অনেক, মানে আপনি জেন্ডার মেল লিখতে গেলেন, অটোমেটিক রেকর্ড দিলে সে আপনাকে করে দিলে 1 সেকেন্ডে করে দিচ্ছে। এখন স্যার একটা বিষয়, এখানে যে এইজ অলরেডি একটা আছে, আমি এরপর থেকে এইটা নিয়ে কাজ করব, এই দুইটা ডিলিট করে দিব। ডিলিট করবো কিভাবে? এই 24-এর পাশে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে, হ্যাঁ, এই যে ক্লিয়ার অপশন আছে, তাহলে আগের গুলা ডিলিট হয়ে যাবে। এই যে এইটাও ডিলিট হয়ে যাবে। আমি এখন নতুন এইজ হিসাবে এইজ 3 কে কাউন্ট করব। এটাকে উপরে নিয়ে যাওয়া যাবে, এই যেখানে চাপ দিয়ে ধরে এভাবে টান দিয়ে উপরে নিয়ে যেতে পারবো। স্যার একটু ইয়াটা শো করলে ভালো হতো স্যার। ও আচ্ছা, আমি তো স্ক্রিন শো করিনি। আচ্ছা দাঁড়ান, ওকে, লেট মি শেয়ার ইট अगेन। মানে এটা মেইনলি বিষয় যেটা বুঝলাম আর কি, ওটা আপনার সময় বাঁচাচ্ছে আর কি। একটা হলো হাতে শেখা, আর একটা হলো আপনার মানে সময় বাঁচানোটা আর কি। হ্যাঁ, তো এটা যেটা করতে পারেন, এই যে দেখেন, মানে এটা আপনার সময় বাঁচাচ্ছে। এখন আপনার তো আলটিমেটলি ফাইনালি এটা তৈরি হয়েছে এইজ, এগুলা লাগতেছে না। তাই আপনি এটা পাশে ক্লিক করে ক্লিয়ারে ক্লিক করেন, এটা ডিলিট হয়ে যাবে। যেগুলো দরকার নাই এগুলো ডিলিট করে দিবেন। ক্লিয়ারে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপর এইজ ভেরিয়েবলটা সবার উপরে ছিল, এটাকে এইভাবে টান দিয়ে আপনি উপরে নিয়ে যেতে পারবেন, এটা অ্যাডজাস্ট করতে পারবেন, এটা কিন্তু তার সুবিধা। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, অনেক রাত হয়েছে, আমরা তাহলে শেষ করবো আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, দেন আমি তালার উপর হ্যান্ড ওভার করে দিব। স্যার আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। আজকের যে সেশন হইলো অনেক লম্বা এবং ইনফরমেটিভ, এবং আজকে আশা করি সবারই স্ট্যাটিস্টিক্স এবং এসপিএসএস সব বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর বাকিগুলো আমরা নেক্সট সেশন গুলাতে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং লং টাইম স্যার আমাদেরকে একদম পরিসংখ্যানের বেসিক থেকে শুরু করে এসপিএসএস এর বেসিক গুলো স্যার মোটামুটি ভালোই আমাদেরকে বুঝিয়েছে। আমরা আজকের এই সেশনের উপর একটা অ্যাসাইনমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং সবাই কাইন্ডলি অ্যাসাইনমেন্ট গুলো করবেন, এবং এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আমরা টপ 5 সিলেক্ট করব, এবং তার বেসিসে হচ্ছে আমরা পুরস্কার এবং সার্টিফিকেটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসের শিডিউল হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানায় দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত থাকবেন। আর সবাইকে ধন্যবাদ আজকে এই দীর্ঘ সময়, রাত 11টা 34 বাজে অলরেডি, মধ্যরাত পর্যন্ত থাকার জন্য। স্যারকেও তাহলে আমি ধন্যবাদ। একটু বলে রাখি, তাহলে আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, অনেকে আজকে ভয় পাইতে পারে, অনেক লম্বা সময় নিচ্ছে। পরের গুলো কিন্তু পরের সেশন গুলো 1 ঘন্টা, মানে 1 ঘন্টা। আমার হয়তো 1 ঘন্টা নাও লাগতে পারে, সর্বোচ্চ 45-50 মিনিট, ঠিক আছে? কারণ ওই যে বেসিকটা না দেখাইলে তো আমার আবার বিষয়গুলো আমি অ্যানালাইসিস যখন করব, এটা মানে মাথায় নাও আসতে পারে অনেকের। কারণ এখানে ম্যাক্সিমামই আমরা নন স্ট্যাটিস্টিশিয়ান, তো সেই জায়গা থেকে একটু সময় গেছে আজকে। পরের 2টা সেশন আমি 1 ঘন্টার আগে শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Não, 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 não,